আব্বু, আমি বিয়ে করতে চাই না আপাতত, পড়ালেখা শেষ করতে চাই। মেয়ের ভেজা চোখে আকৃতি করে বলা কথায় মনে হলো না সামান্য টলেছে হেলাল আকবর সাহেবের হৃদয়। তাচ্ছিল্য করে বলে উঠলেন তিনি, এই জন্যই তো প্রেমিক নিয়ে চট্টগ্রাম পাড়ি দিয়েছিলে, তার সঙ্গে পড়ালেখা শেষ করতেই তো বাবাকে ধোঁকা দিয়ে পালিয়েছিলে, তাই না? মেঘালয় মুখ চেপে ডুকরে কেঁদে উঠল। বাবার কথায় কলিজা ছিদ্র করে ঢুকেছে আব্বুর বলা কথাখানি। তবু আবারও নতজানু হয়ে অনুরোধ জানায়, আব্বু, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। তবু আমার ক্যারিয়ার করার সুযোগটুকু দাও। হেলাল সাহেব হুঙ্কার ছেড়ে বললেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো দিয়েছো, কি করে দিয়েছো বলো তো? পড়ালেখার সময় তো প্রেম করেছো, তাহলে পরীক্ষার খাতায় কী লিখে এসেছো? আবার সেই ফলাফলের আশায় বিশ্ববিদ্যালয়ের স্বপ্নও দেখছো? আব্বুর এত এত তিরস্কারের ভিড়েও কেবল বুক চিরে ঠোঁটে ভেঙে মলিন হাসি ফুটে উঠল মেঘালয়ের মুখে। মাথাটা নত করে নিল। হেলাল সাহেব নিজেই আবারও জানানোর উদ্দেশ্যে বললেন, আগামী শুক্রবার তোমার বিয়ে হবে এবং তার রাজের সঙ্গেই। আর তোমার মতো বাপের সম্মান নিয়ে খেলা করা মেয়ের মতো অমতের পরোয়া আমি করব না, তৈরি থাকবে। এইবার যেন মেঘালয় ছটফটিয়ে উঠল। তড়াক করে মাথা তুলে দাঁড়ালো, ব্যস্ত কণ্ঠে বলে উঠল, কার সঙ্গে বিয়ের কথা বললে আব্বু? ইরাজ ভাই? হেলাল সাহেব গম্ভীর স্বরে সংক্ষিপ্ত জবাব দিলেন। মেঘালয়া তাচ্ছিল্য হেসে ওঠে। ব্যাপক অস্থিরত্ব ঘিরে ধরেছে ওকে। ব্যাকুল কণ্ঠে বলে উঠল, আব্বু, তুমি আমাকে শুলে চড়িয়ে খণ্ড বিখণ্ড করে ফেলো, তবু এত বড় শাস্তি দিও না। আমি মৃত্যুকে সাদরে গ্রহণ করব। তবু ইরাজের মতো বদমেজাজি, রকচটা, খ্যাপাটে অমানুষকে বিয়ে করে নিজেকে প্রতি মুহূর্তে একবার একবার করে মেরে ফেলতে পারবো না। এইবার হেলাল সাহেব নিজের উপরই ভৎসনা করে উঠলেন। বুঝলে মেঘ, আমি আসলে তোমার মতো নির্বোধ, মূর্খ আর অকৃতজ্ঞ মেয়েকে নিয়ে এতদিন অযথা গর্ব করে এসেছি। রাজ তোমার মতো প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া সম্মান ডোবানো মেয়েকে বিয়ে করতে রাজি হবে কিনা সে চিন্তা করতে আমি। আর তুমি কিনা আজও ভ্রান্তিতে পড়ে আছো। স্বয়ং রাজই উদ্ধার করে নিয়ে এসেছে তোমায় চট্টগ্রাম থেকে। পড়ালেখা শেষ করে বাপের ব্যবসা সামাল দিচ্ছে, নিজের কোম্পানি গড়ে তুলতে সচেষ্ট সে। দেখতে শুনতে কি নেই তার, তো অহংকার বোধ তো তার থাকবে না, তোমার মতো মূর্খ মেয়ের থাকবে। কত আদরের মেয়ে মেঘালয়া আজ বাবার মুখে এমন সব কথা শুনে বাকরুদ্ধ হয়ে কেবল শুনছে বাবার কথাগুলো। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, আব্বু, ইরাজ ভাই আর আমার বয়সের তফাৎ প্রায় 9 থেকে 10 বছরের। তাছাড়া সে আমাকে অতিরিক্ত অপছন্দ করে। আর বদমেজাজ আর বাজে স্বভাবের ব্যাপারে সবটা জেনেও তুমি আমাকে তার হাতে সারা জীবনের জন্য তুলে দিতে এত আগ্রহী। হিলাল সাহেব মেয়ের দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকালেন। এবার মেঘালয় দ্রুত চোখ নামিয়ে নেয়। আজ আব্বুর চোখে চোখ রাখার সাহসটুকু সেই জঘন্যভাবে হারিয়ে ফেলেছে। হেলাল সাহেব আক্রোশের সঙ্গে বললেন, যে মেয়েকে সর্বোচ্চ আদর যত্নে বড় করে তুলেছি, কত কত বড় কথা বলেছি মেয়েকে নিয়ে সমাজে, তাকে নিয়ে স্বপ্ন দেখেছি, সে যদি আমার মান সম্মানে পা দিয়ে পিষে নিজের ইচ্ছে মতো দুর্ঘটনা ঘটিয়ে বসতে পারে, আমিই বা এত ভালো কবে ছিলাম যে এবার আর তার ইচ্ছা অনিচ্ছার পরোয়া করব? আর নিশ্চিন্তে থেকো বাবা, আমি তোমার মতো ছোটো লোকই কাজ করব না। রাজের নেই কি, সুখে থাকবে, সে আমার বিজনেস পার্টনারের ছেলে। আর আমি তোমার মতো বাবার ভালোবাসার প্রতিদানের মন ভেঙে দেব না। শেষের কথাগুলোতে ক্ষোভ আর মনের কষ্ট ঝরে পড়ল যেন হেলাল সাহেবের কথায়। কথাগুলো বলেই তিনি মুখ ফিরিয়ে নিয়ে মেঘালয়ার রুম থেকে বেরিয়ে চলে গেলেন। মেঘালয়া কেঁদে উঠে এবার শব্দ করে। আব্বুকে সে কষ্ট দিয়েছে, সমাজে আব্বুর সম্মান নষ্ট করেছে, সব মানছে সে। তার বদলে আব্বু ওকে এত জঘন্যতম শাস্তি দেবে, এটা আশাতীত ছিল ওর কাছে। মেঝেতে পড়ে বুক ফাটা আত্মচিৎকারে ফেটে পড়ল মেঘালয়া। ইরাজ তার জীবনে অভিশাপ হয়ে আসতে চলেছে। সে প্রয়োজন পড়লে আবার না হয় একবার পালিয়ে যাবে, তবু ইরাজকে বিয়ে করার মতন বিদঘুটে কাজ করবে না। ইরাজ বাড়িতে প্রবেশ করে সোজা সিঁড়ির দিকে অগ্রসর হয়। সেখানে সোফাতে বসে কফিতে চুমুক দিচ্ছিলেন ইমতিয়াজ খান। ছেলেকে প্রবেশ করতে দেখেই কথা বলতে উদ্যত হলেন। ইরাজ ঢুকেই সোজা সিঁড়ির দিকে পা বাড়িয়েছে। মনক্ষুণ্ণ হয়ে পেছন থেকে ডাক দিলেন, মেঘাকে পাওয়া গিয়েছে রাজ? পা থামিয়ে দাঁড়ালো ইরাজ, তবে ঘাড় না ঘুরিয়ে জবাব দিল, Dad, I'm so tired.
Don't ask any question for now. ইমতিয়াজ সাহেব বুঝলেন ছেলের মন মেজাজ ভালো নেই, তবু জানা দরকার মেয়েটার কি খবর এখন। তাই আবারও স্বরটা আরও আদরে করে জিজ্ঞেস করলেন, টেনশন হচ্ছে, সংক্ষেপে বল না হয়। ইরাজ নেমে এলো সিঁড়ি থেকে, ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়িয়ে ওয়াটার পট থেকে হাফ গ্লাস পানি ঢাললো। অতঃপর রেফ্রিজারেটর থেকে কয়েকটি আইস কিউব এনে পানিতে মিশিয়ে নিল। গ্লাসটি নিয়ে এসে সোফাতে বাবার পাশে গায়ে এলিয়ে বসে পড়ল। ওভাবেই কিছুক্ষণ চোখ বুঝে বসে রইল। ইমতিয়াজ সাহেব ইরাজের গায়ের শার্টের উপরের বোতামগুলো আলগা করে দিলেন, মাথায় দু একবার একটু আদরে হাতও বুলিয়ে দিলেন। কিছুক্ষণ ছেলের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে থেকে আলতো হাসলেন। এই বেপরোয়া বাঁদরটা একমাত্র তার কাছে আজও আহ্লাদের। আরো কিছুক্ষণ ওভাবেই নীরব থেকে জিজ্ঞেস করলো ইরাজ, আম্মু ফেরেনি এখনো? চলে আসবে। কিছু লাগবে তোর? খাবে না? মৃদু মাথা নেড়ে না বোঝালো ইরাজ। এতক্ষণে শান্ত স্বরে ইমতিয়াজ সাহেব প্রশ্ন করলেন, হাত কেটেছে কি করে? কোথাও মারপিট করে এসেছিস? বাবার এমন শীতল কণ্ঠস্বরে চোখ খুলে তাকালো ইরাজ বাবার দিকে। মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে উঠল। ইমতিয়াজ সাহেব কেবল চেয়ে রইলেন ছেলের দিকে। বরফ মেশানো পানিটুকু ঢকঢক করে গিলে নিয়ে গ্লাসটা শব্দ করে টেবিলের ওপর রাখলো ইরাজ। অতঃপর দাঁতে দাঁত পিষে বলে উঠল, কি জানো তুমি ড্যাড? তোমার আদরের বন্ধু কন্যা বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিল চট্টগ্রাম, আর তাকে উদ্ধার করে আনতে গিয়েছিলাম। ইমতিয়াজ সাহেব নীরব শ্রোতার মতো চেয়ে আছেন ইরাজের ক্ষুব্ধ মুখপানে। ইরাজ আচমকা শান্ত হয়ে গেল, দুষ্টু হাসি ছেয়ে গেল চোখে মুখে। সেই হাসি যেন ভেতরের কিছু লুকোতেই ঠোঁটে হানা দিয়েছে। বদমাশি একটা হাসি দিয়ে বলে উঠল, মেঘা বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছিল ড্যাড। এবার আবার বিশ্বাস করো না যেন, এটা আধুনিক যুগ ড্যাড। মুখ দেখে নয়, কাজ দেখে দৃঢ় বিশ্বাস করতে হয় কে কে করতে পারে। বলেই ব্লেজারটা কাঁধে চড়িয়ে হেলে দুলে সিঁড়ির দিকে পা বাড়ালো। পেছনে ইমতিয়াজ সাহেব বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে প্রাণহীনের মতো পড়ে রইলেন। আসলে মেঘালয়াকে নিয়ে এমন ভাবনা কেউ ভাবলেও তাকে মারতে উদ্যত হতে কুণ্ঠাবোধ করতেন না তিনি। অথচ তিনি জানেন ইরাজ যাই হোক মিথ্যা কথা বলে না। তার ধ্যান ভাঙলো হলরুমে কারো পদার্পণের আওয়াজে। সেই দিকে না দেখেও তিনি বুঝলেন তার মিসেসের আগমন ঘটল। আন্তারা খানম এসে তিনিও স্বামীর পাশে বসে পড়লেন। তার বোনের মেয়ে অদিতার পাত্র বাছাই পর্ব চলছে, সেখানে গিয়েছিলেন গতকাল। অবশ্য তার বোনের সুপ্ত ইচ্ছে ছিল অদিতাকে ইরাজের ঘাড়ে ঝোলানোর, তবে ইরাজ সে তো ধরা ছোঁয়ার বাইরে। সাহস হয়নি কারোরই ওর কাছে এমন প্রস্তাব করে যা তা খিস্তি শোনার। আন্তারা খানম বসেই সর্বপ্রথম মেঘালয়ের খোঁজ লাগালেন। পর্ব 1। পেয়েছি নাকি মেঘাকে? ওমন আদরে মেয়েকে অতদূর বন্ধুদের সঙ্গে পাঠাভারি কি দরকার হেলাল ভাইজানের? নাজুক মেয়ে, পথঘাট হারানোরই কথা। রাজ ফিরেছে। ইমতিয়াজ সাহেব দ্বিধায় পড়ে গেলেন। যেই মেয়ে পরিচিতদের কাছে লক্ষ্মী হিসেবে নাম করা, সেই মেয়ের ব্যাপারে এমন একটা কথা স্ত্রীর কাছে ব্যক্ত করতে একটু বাঁধল যেন জিহ্বায়। কথাটা কাটিয়ে বরং স্ত্রী যা জানে সেভাবেই জানিয়ে দিলেন, না পাওয়ার কি আছে? তোমার ছেলে গিয়েছিল কিনা খুঁজতে, ওকে বাড়িতে গিয়ে সবে বাড়ি ফিরল রাজ। আন্তারা খানম স্বস্তি পেলেন যেন। আলহামদুলিল্লাহ, বাড়ির মেয়ে বাড়ি ফিরেছে। চলো তোমাদের খাবার দেই। রাজকে ডাকো তো, সারাদিনে না জানি কত ধকল পেরিয়ে এসেছে। ইমতিয়াজ সাহেব সন্তর্পণে এড়িয়ে গেলেন ব্যাপারটি। মহিলাদের কাছে স্পর্শকাতর ব্যাপারগুলো এড়িয়ে যাওয়াই উত্তম মনে করেন তিনি। আর যেখানে মেয়ের সম্মান জড়িয়ে আছে সেখানে না জানি আন্তারা বেগম কত বিরূপ মন্তব্য ভরে ফেলবেন মেয়েটির চরিত্রকে। আন্তারা খানম নিজেই উঠে গেলেন ইরাজকে ডাকতে। তখনই ফোন বেজে উঠল হলরুম কাঁপিয়ে। ইমতিয়াজ সাহেব স্ক্রিনে দেখলেন হেলাল আকবর শাহের নাম্বার। কেমন অদ্ভুত এক অনুভূতি হলো। আল্লাহওয়ালা জানেন কি ব্যাপারে কল করেছে হেলাল। এক আশঙ্কা বুকে চেপে ফোন কানে তুলে নিলেন। মেঘালয়ে তার নিজের রুমে থাকা উল্টো পাল্টা বেশ অনেকগুলো ঔষধ খেয়ে নিয়েছে, যার মাঝে শক্তিশালী মিগ্রার প্যারাসিটামল,
অ্যান্টিবায়োটিক ও পেইন কিলারও ছিল, যা ওর শরীর সহ্য করতে পারেনি এবং জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল মেঝেতেই। যথাসম্ভব দ্রুত হাসপাতালে ভর্তি করানোর ফলে বিশেষ কোনো ক্ষতি হয়নি, তবে শারীরিক দুর্বলতা ও ঔষধের প্রভাব পুরোপুরি শরীর থেকে যেতে 2-1 দিন সময় লাগবে। ফোনে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ইমতিয়াজ সাহেব হাই হাই করতে শুরু করলেন। চিন্তিত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন আন্তারা খানম। এবার কি বলে বোঝাবেন ইমতিয়াজ সাহেব স্ত্রীকে? বললেন, মেঘালয়ের প্রেশার ফল করেছে, সে এখন হাসপাতালে আছে, দ্রুত সেখানে যেতে হবে। বের হওয়ার পূর্ব মুহূর্তে তার মনে পড়ল ছেলের কথা। দৌড়ে উপরে গেলেন। ইরাজের রুমের দরজা হালকা চাপানো। রুমে প্রবেশ করে দেখলেন উদাম শরীরে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে সে। শিওরে বসে কয়েকবার মৃদু ধাক্কা দিলে হঠাৎ ঘুম ভাঙায় ইরাজ রক্তলাল চোখ খুলে তাকায়। বাবাকে দেখে সামান্য শান্ত হলো, চোখের ইশারায় শুধালো, কি হয়েছে? ইমতিয়াজ সাহেব হন্তদন্ত বলে উঠলেন, মেঘা হাসপাতালে, কি জানি কিসব উল্টোপাল্টা ঔষধ খেয়ে ফেলেছে, আমরা যাচ্ছি, তুমি যাও। ইরাজ হাত উঁচিয়ে ধরল, কথা শেষ করতে দিল না, গম্ভীর স্বরে বলে উঠল, প্রশ্নই ওঠে না। হাসপাতালে মানে এখনো মরেনি? মরলে খবর দিও, জানাজা পরে আসবো। ছেলের এমন মন্তব্যে ইমতিয়াজ সাহেব ক্ষেপে উঠলেন, তবে কিছু বলতে গিয়েও থেমে গেলেন। ভারী পা ফেলে বেরিয়ে গেলেন ইরাজের রুম থেকে। হাসপাতালের বারান্দায় পায়চারি করছেন হেলাল সাহেব। এবার মেয়ে যা করেছে সে কর্মের আসলেই আর কোনো ক্ষমা নেই তার কাছে। ইমতিয়াজ খান গিয়ে পৌঁছে দেখলেন হেলাল সাহেব অস্থির চিত্তে এইদিক ওইদিক হাঁটছেন। ওনাকে ধরে নিয়ে এসে পাশে থাকা বেঞ্চের উপর বসালেন। প্রাইভেট হাসপাতাল হওয়ায় তেমন লোকজন নেই। হাসপাতালের পরিবেশও পরিচ্ছন্ন ও শান্ত। হেলাল সাহেবের মুখ মেঘচ্ছন্নতার চাদরেই ঢাকা, যা তিনি ইমতিয়াজকে বলবেন বলে মনে পুষেছেন। তা তার অস্বস্তি আরও বাড়িয়ে দিচ্ছে। মেয়ের এত সব কুকর্ম জেনে কোন বাবা কখনোই এমন মেয়েকে নিজের একমাত্র ছেলের বউ করে ঘরে তুলবেন না? নিশ্চয়ই এই প্রস্তাব রেখে শেষে অপমানিত না হতে হয়। হতে পারে ব্যবসায় কিংবা বন্ধুত্ব যে সুসম্পর্ক ছিল তাদের মাঝে এই প্রস্তাবের মাঝ দিয়ে তা নষ্ট হয়ে যাবে। তার অস্থিরতা তত্তর করে বেড়ে যাচ্ছে এইসব ভেবে। ইমতিয়াজ সাহেব নিজ থেকে কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, এত কিসের চিন্তা করছিস? মেঘা মা তো ঠিক আছে এখন, যা হওয়ার হয়ে তো গিয়েছে। দেখ ভাই, এই বয়সে ভুল তো সকলেই করে থাকে, বয়সটাই এমন, বুঝলি? আর খারাপ কিছু তো হয়ে যায়নি। রাজ ফিরিয়ে এনেছো তো নাকি? তুই তো এমনভাবে ভেঙে পড়ছিস যেন মেয়েকে হারিয়ে ফেলেছিস। আর ফেরেনি মেয়ে, মেঘার ছোট বয়স সব বুঝতে পারেনি, করে ফেলেছে একটা ভুল। এইসব ধরে বসে থেকে নিজের প্রেশার বাড়াস না হেলাল, আর আন্তরাকে জানতে দিস না এইসব। আমিও বলিনি, মেইলি ব্যাপার স্যাপার খুব নাজুক হয়। আমার মেঘামা যাই করেছে করেছে, পচে যায়নি। এমন সব কথা শুনে হিলাল সাহেব আবেগী হয়ে পড়লেন। আপ্লুত হয়ে জড়িয়ে ধরলেন বন্ধুকে। অতঃপর ভেজা কণ্ঠেই বলতে শুরু করলেন, কিসের অভাব দিয়ে মানুষ করেছিলাম ওকে বলতো? মা মারা গেল ছোট রেখে, দ্বিতীয় বিয়ে করিনি কেবল ওর জন্য। সকল সমৃদ্ধি দিয়ে বড় করে তুলেছি, আজ সে আমার সম্মান রাস্তায় লুটিয়েছে। সমাজে যে নামটুকু গড়েছিলাম এত বছরের পরিশ্রমে, তা এক রাতের ব্যবধানে ভেঙে খান খান করে বাড়ি ফিরছে। চারিদিকের কথা কানে আসছে, হেলাল আকবর সাহেব মেয়ে ভেগে গিয়েছিল। যখন দুজন মিলে ব্যবসা দাঁড় করেছিলাম তখনও লোকে কত কটূক্তি করেছিল, সেই সবে কান দিলে আজ তুই আমি বিশিষ্ট ব্যবসায়ী হতে পারতাম না হেলাল? আর লোকে বলবেই, তুই কেন গায়ে তুলবি সেই সব? হেলাল সাহেব আর কিছুই বললেন না। এই পর্যায়ে চুপ রইলেন। ভেতরে খুব চিটচিটে অনুভূত হচ্ছে, দোটানা হানা দিচ্ছে। কথাটা বলবেন কি না, বললে কিভাবে বলবেন? ইমতিয়াজ কেমন ভাবে নেবে কথাটা? মুখে এসেও আটকে যাচ্ছে। জিজ্ঞেস করলেন, দেখেছিস মেঘাকে? দেখেছি, কি সুন্দর স্নিগ্ধ মুখখানা জড়িয়ে গেছে মেঘা মায়ের। আন্তারা তো মেঘার কেবিনেই বসে আছে। ভাবের মতোই সুন্দর হয়েছিল তোর মেয়ে, মাশা আল্লাহ। এই অসুস্থ শরীরেও তাকিয়ে দেখার মতো। এবার যেন সায় পেয়ে গেলেন হেলাল সাহেব। বলে উঠলেন, সুন্দর হয়েই বা কি, কলঙ্ক যা লাগিয়েছে তাতে কার ঘরে যাবেও? এত সব আজে বাজে রুটে যাওয়ার পরও কোনো ভালো পাত্র আসবে ওকে গ্রহণ করে নিয়ে যেতে? পড়তে চাই সে, অথচ এই অবস্থায় কি করে কি পড়বো? ইমতিয়াজ সাহেব ঘোর আপত্তি জানান এ কথায়। তুই বেশি ভাবছিস নাকি? কে বলেছে বিয়ে হবে না? আশ্চর্য হচ্ছি তোর মতো শিক্ষিত মানুষের এমন মূর্খের মতো ভাবনায়। এই ছোট বিষয় নিয়ে মেয়ের জীবনে বিয়ে না হওয়া অবধি চলে গিয়েছিস। হেলাল সাহেব দ্রুত বলে উঠলেন,
কে নেবে ওই মেয়ে? তুই নিবি তোর ছেলের জন্য? বলেই অসহায় মুখ বানালেন আর অপেক্ষারত রইলেন ইমতিয়াজ সাহেবের প্রতিক্রিয়া দেখার। ইমতিয়াজ সাহেব এমন একটা কথায় আসলেই থমকে গিয়েছেন। কিছু মুহূর্তের জন্য ঠিক মেলাতে পারেনি তার মস্তিষ্ক হেলাল সাহেবের কথাটুকু বুঝে উঠতেই চোখ ফিরিয়ে তাকালেন হেলাল সাহেবের দিকে। তিনি সামনের দিকে দৃষ্টি ফিরিয়ে পাংশুটে মুখে বসে রয়েছেন। ইমতিয়াজ সাহেব এবার নিজেও অপ্রস্তুত বোধ করলেন। কি বলবেন হেলালের বলা এ কথার পরিপ্রেক্ষিতে? কিছুটা সময় নিয়ে সংশয়পূর্ণ কণ্ঠে বললেন, তুই মেয়ে দিবি আমার ঘরে? কথাটা কানে যেতেই হেলাল সাহেবের চোখ চিকচিক করে ওঠে। মনে সুপ্ত এক বাসনা জেগে উঠল। অদ্ভুত দৃষ্টি মেলে তাকালেন ইমতিয়াজ খানের দিকে। দুই বন্ধুর চোখে চোখ, অনেক কথা হয়। এভাবে কিছুক্ষণ দুজনে দুজনের দিকে চেয়ে থাকে। আচমকা ইমতিয়াজ সাহেব মৃদু হেসে ফেললেন। তবে হেলাল সাহেবের বুকে হাতুড়ি পিটছে। ইমতিয়াজের এই হাসি সঠিক মানে উদ্ধার করতে পারলেন না তৎক্ষণাৎ। ইমতিয়াজ সাহেব কাঁধ থেকে হাতটা সরিয়ে ঠিকঠাক হয়ে বসলেন। এইবার হেলাল সাহেব বন্ধুর মুখে যে কোনো এক উত্তরের আশায় চেয়ে রইলেন। ইমতিয়াজ খান ধীরে স্থিরে কণ্ঠে বলে উঠলেন, এবার বহু আগে থেকেই চেয়েছিলাম মেঘাকে ইরাজের জন্য তোর কাছে চেয়ে নিব, তবে সাহস হয়নি কখনো। ইরাজের বাজে স্বভাবগুলোকে কেন্দ্র করে বন্ধু হয়ে মেঘার মতো লক্ষ্মীমের হাত আমার ওই বাদর ছেলের জন্য চাইতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়তাম বরাবর। তবে আজ মেয়ে এক ভুল করে ফেলায় তুই খুব লজ্জায় পড়েছিস হেলাল। হেলাল সাহেব মাথা নত করে নিলেন। ইমতিয়াজ খান তা দেখে আবারও সামান্য হাসলেন, বললেন, সমস্যা তো আমার ছেলেরও আছে। বাবা হয়ে জানি ছেলের স্বভাব চরিত্রের ব্যাপারে। ও ছেলে নির্ঘাত হারে বজ্জাত, এই ব্যাপারে লজ্জা আমারও আছে। আর সম্প্রতি মেয়ের করা ভুল নিয়ে লজ্জা তোরও আছে। চল এবারে লজ্জায় কাটাকাটি করে ফেলি। বুকটা প্রশান্তিতে ভরে গেল যেন এবার হেলাল আকবরের। বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরলেন ইমতিয়াজ খানকে। তিনি আসলেই বড় সৌভাগ্যতে পেয়েছিলেন সেই জীবনের প্রথম কালে এমন এক বন্ধু। ইমতিয়াজ সাহেব নিজেকে ছাড়িয়ে মুখ ভার করে বলল, আদিক্ষেতা কম দেখা, আর আমার বউ যেন কিছু জানতে না পারে মেঘার ব্যাপারে। চল আরেকবার দেখে আসি মেঘা মাকে। ঘাড় নাড়লেন হেলাল আকবর। যাবেন না তিনি ওই অকৃতজ্ঞ মেয়েকে দেখতে, যেই মেয়ে বাপের ভালোবাসা বুঝে না। বলেছিলেন খেপে গিয়ে কথাগুলো, এবং যা মেয়ের প্রাপ্য, অথচ সেই মেয়ে জান দিতে প্রস্তুত। অনেক বুঝিয়ে ওনাকে নিতে পারলেন না ইমতিয়াজ সাহেব মেঘালয়ের কেবিনে। অগত্যা নিজেই অগ্রসর হলেন সেই দিকে। সেসবের 2 দিন পেরিয়ে গেছে। এখন রাতের প্রায় অর্ধেক পেরিয়ে যাচ্ছে। রাত 1:30 পার হয়ে ঘড়ির কাঁটা 2টোতে পৌঁছাবে। এখন মেঘালয়া সুস্থই, হয়তো আগামীকাল সকালেই বাড়ি যেতে পারবে। সে আপাতত কেবিনের বেডে শুয়ে 4 দিন আগে ঘটে যাওয়া সেই অভিশপ্ত দুর্ঘটনাকে মনে করছে। ছাদের দিকে দৃষ্টি দিয়ে সেদিন ইরাজ সঠিক সময়ে না পৌঁছলে হয়তো খারাপ কিছু হয়ে যেত ওর সঙ্গে। এ ব্যাপারে ইরাজের প্রতি কৃতজ্ঞ হওয়ার কথা থাকলেও ওকে ফিরিয়ে নিয়ে আসার সময় গাড়িতে যা কথাগুলো ইরাজ শুনিয়েছে ওকে, তাতে করে ইরাজের ওপর মেঘালয়ের কেবল ঘৃণার বহর বৃদ্ধি পেয়েছে। সামান্য কৃতজ্ঞবোধ জন্মাতে গিয়েও যেন আবারও সুপ্ত অবস্থায় ভেতরে লুকিয়ে পড়েছে। আস্তে করে কেবিনের ভিড়িয়ে রাখা দরজাটা পার করে কোনো পুরুষের অবয়ব ভেতরে প্রবেশ করলো। মেঘালয় তা টের পেয়ে তীক্ষ্ণ নজর মেলে চেয়ে আছে সেই দিকে। ইরাজ এসে কেবিনের আলো জ্বালিয়ে সেখানে থাকা সোফার সম্মুখে দাঁড়ালো। সোফার উপরে মেঘালয়ের 2-1টা ওড়না বা কাপড় রাখা ছিল, সেগুলো ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। হয়তো সেগুলো সরিয়ে সোফায় বসবে। মেঘালয় দাঁতের দাঁত চেপে ধরে রেখেছে, সবটা নীরবে। অথচ ইরাজ সেখান থেকে হেঁটে এসে বেডের অদূরে থাকা চেয়ারের সামনে দাঁড়ালো। মেঘালয়ের প্রশ্ন, তাহলে কাপড়গুলো ফেলার মানে কি? মুখে কিছু বলে শুধু শুধু খিস্তি শোনার ইচ্ছে নেই এই বদমাশ লোকের মুখে। যা ইচ্ছে করুক, দ্রুত এখান থেকে বেরিয়ে গেলেই হলো। চেয়ারটা টেনে নিয়ে মেঘালয়ের কাছে গিয়ে বসলো ইরাজ। নিচের দিকে মাথা নত করে খানিকটা ঝুঁকে বসলো। অদ্ভুত গম্ভীর চোখে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর বাপ কিভাবে আমায়? আপনি যা তাই ভাবে। আপনি জানেন না আপনি কি? মেঘালয়ের দেওয়া চটপটে জবাবে কপাল কুঞ্চিত করে চোখ তুলে তাকালো ওর দিকে। তর্ক করছিস নাকি? থাপ্পড় মেরে সবগুলো দাঁত নাড়িয়ে দেব, অসভ্য। মেঘালয় তাচ্ছিল্য করে মনে মনে ভাবলো, অথচ আপনার সত্যতার চোটে হাসপাতালের বেডে শুয়ে ধন্য আমি। কিন্তু মুখে কিছুই বলল না। ছোট ছোট করে তাকিয়ে রইল কিছুক্ষণ ইরাজ। আপাদমস্তক পরক করে নিল। অতঃপর স্বাভাবিক গলায় আস্তে করে জিজ্ঞেস করলো, মরিসনি কেন এখনো? বেঁচে আছিস বলে তো তোর বাপ এখন তোকে আমার গলায় ঝোলাতে এনার্জি ড্রিঙ্ক খেয়ে লেগেছে।
ভ্রুকুচকে তাকালো মেঘালয়া, শান্ত স্বরে বলল, আপনার জন্যই হয়েছে সব, তাই আমার কানের কাছে প্যান প্যান করে লাভ নেই। ইরাজ ক্ষুব্ধ দৃষ্টিপাত করে কেবল চেয়ে আছে মেঘালয়ের দিকে। ওর নজর বলছে যখন তখন একটা থাপ্পড় পড়ে যাবে মেঘালয়ের গালে। মেঘালয় তার আগেই বলে ওঠে, আব্বুর সামনে তো আপনি সাধু। আব্বুর উপর পারমাণবিক বোমা বিস্ফোরণ করেও বোঝানো যাবে না যে আপনার মতো ক্যাকটাস সাহারা মরুভূমির বুকেও দ্বিতীয় জন্মায়নি। রাত গভীর, হাসপাতালের দেয়ালগুলো সহ নিস্তব্ধতায় গুম। মেঘালয়ের মনটাও সাথে গুমোট হয়ে উঠল। এই রাতে নিস্তব্ধতার সঙ্গে পাল্লা দিয়ে ইরাজ বসে আছে, তবে বেশ কিছুক্ষণ কোনো কথা বলছে না। মুখটা অতিরিক্ত গম্ভীর করে মাথাটা ঝুঁকিয়ে বসে আছে। মেঘালয় একবার তাকালো সেই দিকে, তৎক্ষণাৎ আবারও চোখ ঘুরিয়ে নিল। মেঘালয়ের বুকটা ভারী অনুভূত হলো। কি এমন করছিল তাবিরকে ভালো লাগতো? তাবিরই বলেছিল ওর সঙ্গে পালিয়ে যাওয়ার কথা। আব্বুকে বললে কখনোই মানত না, বিধায় পালিয়ে গিয়েছিল। তবু প্রথম দিকে যেতে চায়নি, কিন্তু ভালোবাসার প্রমাণ দিতে যেতে হলো শেষমেশ। চট্টগ্রাম পৌঁছে কিছু সন্ত্রাসের হাতে পড়েছিল ওরা। তখন সেই দুর্বৃত্তগুলো শর্ত আরোপ করলো মেয়েটিকে ওদের হাতে তুলে দিলে তাবিরের জান ভিক্ষা দেবে। মেঘালয়ের দৃঢ় বিশ্বাস তাবির কখনোই এই শর্তে রাজি হবে না। বিশ্বাস মোতাবেক সর্বদা বাস্তবতার ধারা প্রবাহিত হয় না। তাই তো তাবির মেঘালয়কে ওখানেই জিম্মি রেখে নিজের জান বাঁচিয়ে পালিয়ে গেল। মেঘালয় আজ নিজেও মানে ও আসলেই মূর্খ এবং নির্বোধ। আব্বু তো ভুল কিছু বলেনি। আচমকা ইরাজের রাশভারী কণ্ঠস্বরে মেঘালয়ের ভাবনার সুতো ছিঁড়ল। ওঠ, উঠে বস। মেঘালয়ের কথাটা ঠিক বুঝতে না পেরে চেয়ে রইল ইরাজের দিকে। ইরাজ এবার ঝাঁঝালো স্বরে ধমকে ওঠে, কানে সমস্যা? ধরম করে এক থাপ্পড় লাগিয়ে কানটা ক্লিয়ার করতে হবে। আই সেড সিট আপ। মেঘালয় কোনো রকমে উঠে বসলো, আবারও শুয়ে পড়লো। ইরাজ আবারও সেই ভারী স্বরেই বলল, যা, তোর বাপ বাইরে বসে আছে, গিয়ে বল তুই আমাকে বিয়ে করতে চাস না, নয়তো তোকে খুন করে রেখে যাবে এখানে। মেঘালয় ভ্রু কিঞ্চিত করে কিছুক্ষণ তাকিয়ে রইল ইরাজের ক্রোধান্বিত মুখের দিকে, অতঃপর তাচ্ছিল্য করে বলে উঠল, প্রয়োজন পড়লে বিষ খেয়ে নেব। এমনকি আপনি লাগেনি আমার কাছে এত বিষাক্ত। আপনার কেন মনে হয় আপনাকে বিয়ে করার জন্য আমি ব্রত পালন করছি? তাইলে চুপ করে আমার চেহারা গেলছিস কেন? এতে যে তোর নীরবতাকে সম্মতি লক্ষণ হিসেবে ধরে তোর বাপ বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। ভাবলেশীনভাবে জবাব দিল মেঘালয়া। আপনি তো সর্বমহান মনে করেন নিজেকে। হাহ, আর বেশ দাপটে চলেন। এই শুভ কাজটাও না হয় আপনার ধারে সম্পূর্ণ হোক। ইরাজ উঠে দাঁড়ালো, মেঘালয়ের এক হাত ধরে টান দিয়ে উঠিয়ে বসালো। মেঘালয়া মৃদু আর্তনাদ করে ওঠে। ওর মনে হলো হাতটা যেন আলাদা হয়ে গেছে কোনোই থেকে। ইরাজ নিজেই ঝাড়া মেরে ছেড়ে দিল হাতটা, অতঃপর চিবিয়ে বলল, তুই আমায় পরামর্শ দিবি না, বরং আমি যা বলবো শুনতে হবে তোকে। আমি আপনার বাধ্য নই, আর না ভয় পাই আপনাকে, সুতরাং আপনি আদেশ করবেন না আমায়। ইরাজ এক ভ্রু উঁচিয়ে তাকায় মেঘালয়ের দিকে। সন্তর্পণে নিজের ক্রোধটুকু এই পর্যায়ে নিয়ন্ত্রণ করে গিলে নিল। চোখে মুখে দুষ্টু হাসির রেখা টেনে মেঘালয়ের দিকে ঝুঁকে দাঁড়ালো। কানের কাছে মুখ নিয়ে ধীর কণ্ঠে জানালো, জোর যার মুল্লুক তার, শুনিস নে? আর এই সূত্র অনুযায়ী তোকে আমার কথা শুনতে হবে, নয়তো তুই জানিস আমি একদম ভালো মানুষ নই। মেঘালয়া চোয়াল শক্ত করে চোখ বুঝে নেয়, ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ঠিক করে ফেলে জীবনে আর যাই হোক এমন কোনো লোকের সঙ্গে এক সূত্রে বেঁধে যাওয়াটা নিতান্তই গজব ছাড়া আর কিছু নয়। আর এত বড় গজব এসে নিজেকে কোনো ক্রমে পতিত করবে না। নির্বিকার ভঙ্গিতে বসে রইল বেটের ওপর, কিছুটা সময় নিয়ে বলল, আপনি বললে বাবাই না করবেন না। আপনিই তো বলেন জোর যার মুল্লুক তার। এই ব্যাপারে নিজের জোরটুকু খাটিয়ে আমাকে রেহাই দিন, আর নিজের জোরের প্রমাণও। ইরাজ পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। সেখান থেকে একটা সিগারেট বের করে দু ঠোঁটের ভাঁজে চেপে ধরে অপর হাত দ্বারা পকেট হাতে লাইটার বের করলো। মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, আমার বাপ হেলাল আঙ্কেলকে না করলে ওনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আঙ্কেল যে কোনো উপায় তোকে আমার গলায় ঝোলাতে চায়। তুই নিজে বিয়েতে অস্বীকৃতি জানা, কোনো কাজ হলেও হতে পারে। মেঘালয়া অনুযোগের স্বরে টেনে টেনে বলল, আপনার আসলেই মনে হয় আমি আব্বুকে অস্বীকৃতি জানাইনি? সে আজকাল আমার কোনো কথাই শুনছে না। ইরাজ ঠোঁট বাঁকিয়ে হেসে ফেললো, ওভাবেই বলল, তোর বাপ তোর কথা আরো শুনবে বলে তোর মনে হয়? সম্মানিত ফ্রাইড রাইস বানিয়ে খেয়ে ফেলেছিস তার। সেসব আমার দেখার বিষয় না। আজ সোমবার পেরিয়ে গেল, কাল সারাদিন মঙ্গলবার, শুক্রবার,
ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে বিয়ের। যা করবি কাল এখান থেকে রিলিজ পাওয়ার পর শুরু করে দে, নয়তো আমার হাতে পড়লে তুই জানে বাঁচবি না মেঘ। বলেই লাইটারের আগুনে সিগারেট জ্বালিয়েছে ইরাজ। লম্বা এক শ্বাস টেনে নিয়ে গায়ে থাকা জ্যাকেটটা টেনে টুনে ঠিক করে নিল। অতঃপর মেঘালয়ের দিকে এগিয়ে এসে মুখের ভেতরে থাকা সবটুকু ধোঁয়া ও নাকে মুখে ছড়ালো। মেঘালয়ের দম আটকে সিগারেটের বাজে গন্ধে কেসে ওঠে। তা দেখে ইরাজের ঠোঁটে বিজয়ের হাসি পরিলক্ষিত হয়। চোখে মুখে দারুণ এক দুষ্টু প্রতিক্রিয়া ছড়িয়ে শীষ বাজাতে বাজাতে রাতের শেষ প্রহরে বের হয়ে আসলো মেঘালয়ের কেবিন থেকে। আশেপাশে চোখ ঘুরিয়ে দেখলো কোথাও হেলাল সাহেব আছেন নাকি, দেখলো আপাতত নেই। হতে পারে ওয়াশরুম অথবা কোথাও হাঁটতে গিয়েছেন। কতক্ষণ বসে থাকা যায়? সামনে যত যাই বলুক না কেন, মেয়েকে হাসপাতালে রেখে বাড়িতে থাকা সম্ভব হয়নি। অথচ মেঘালয় জানতোই না তিনি হাসপাতালেই বসে আছেন। ইরাজ মেঘালয় সম্বন্ধের ব্যাপারটি আন্তারা খানম সহজভাবেই নিয়েছেন। তারা স্বামী স্ত্রী আসলেই আগে থেকেই চাইতেন মেঘালয়াকে নিজের বউ করে আনতে। ব্যবসা একই, হেলাল আকবর সাহেবের আর কোনো সন্তান সন্ততি তো নেই, সবটা মেঘালয়ারই। তাছাড়া এত পুরাতন বন্ধুত্ব, সব দিকে বিবেচনা করে এই সম্পর্কটি পরিবারের বন্ধন আরো মজবুত করবে বলেই ধারণা সকলের। আর তো মাত্র দিন তিনেক আছে মাঝখানে। আন্তারা খানম আজ চাইলেন মেঘালয়াকে বাড়ি গিয়ে একবার দেখে আসতে। যদি মেয়েটা তেমন সুস্থ থাকে তবে আজই টুকটাক বিয়ের বাজারও করে ফেলতেন সঙ্গে করে। আন্তারা খানম একদম তৈরি হয়েই নিচে নামলেন। ইরাজ নিজের রুমে মরার মতো পড়ে ঘুমোচ্ছে। গতকাল শেষ রাতে বাড়ি ফিরেছে, তিনি বের হতেই যাবেন, সেই সময় বাড়িতে প্রবেশ করলেন ইমতিয়াজ খান। হন্তদন্ত জিজ্ঞেস করলেন, কোথায় বের হলে এখন আবার? বৌমাকে দেখে আসি। বুঝলে রাজের বাবা, মেঘা ভালো মেয়ে, সে এলে তোমার ছন্ন ছাড়া মারকুটে ছেলের যদি একটু আধটু হুঁশ হয়। ইমতিয়াজ সাহেব আঁতকে উঠলেন স্ত্রীর কথায়। আশেপাশের লোকের মুখে মুখে মেঘালয়ার কথা। আন্তারা গেলে কারো না কারো মুখে শুনে ফেলতেই পারে কথাটি। আর তাতে মেঘালয়াকে বাড়ির বউ করে আনতে আজীবনেও রাজি হবে না আন্তারা। হেলাল তা কখনোই সহ্য করতে পারবে না। তিনি জানেন মেঘালয় ঠিক কত বড় বোঝা হয়ে আছে হেলালের কাঁধে। তিনি কথা কাটানোর উদ্দেশ্যে বেশ ক্লান্তি ভাব নিয়ে বললেন, সবে বাড়ি ফিরলাম, না জানি একটু সেবা যত্ন করবে, এখন ছুটছ? প্রয়োজন পড়লে আমি গিয়ে নিয়ে আসবো মেঘাকে, বাজার ছেড়ে নিবে, এখন আমাকে খেতে দাও। আন্তারা খানম মনক্ষুণ্ণ হলেও তা প্রকাশ করলেন না। নেহাত গৃহিণী মেয়েলোক, স্বামীর কথা ফেলতে না পারে মুখ ভার করে বললেন, তবে আজই কিন্তু যাব একবার মার্কেটে, খেয়ে নাও, আমায় দিয়ে আসবে হেলাল ভাইজানের বাড়ি। সেই ওই একই কথা, বললাম না যেতে হবে না ওখানে, আমি নিয়ে আসবো মেঘাকে। আচমকা অজ্ঞাত কারণে ক্ষেপে উঠলেন ইমতিয়াজ খান। যার কারণ বুঝতে না পেরে আন্তারা খানম হতবম্বের ন্যায় চেয়ে রইলেন স্বামীর দিকে। ইমতিয়াজ খান স্ত্রীর মনোভাব বুঝে সাফাই গাওয়ার সুরে বললেন, কুটুম বাড়ি বেশি বেশি যেতে নেই, আদর কমে যায়, খেতে দাও এখন। আন্তারা খানম এটাই বুঝলেন না বেশি বেশি কবে গেল ও বাড়িতে। কম করে হলেও 6 মাস আগে গিয়েছিল মেঘালয়ের জন্মদিনের অনুষ্ঠানে। তবু স্বামীর ওপর অভিমানে কিছুই বললেন না, আর চুপচাপ নিজের কাজে করে গেলেন। নিজের রুমে শুয়ে একটা ব্যাপারে ভেবে কুল হারাচ্ছে মেঘালয়। কি করে বিয়ের বন্ধ করবে সে? ইরাজের বলা কথাগুলো মনে পড়লে গায়ে কাঁটা দিচ্ছে। বহুক্ষণ অস্থির চিত্তে রুমের মাঝে পায়চারি করে শেষ অবধি আব্বুর রুমের দিকে পা বাড়ালো এবার। আজ না বলতে পারলে সর্বনাশ যা হওয়ার খুব শীঘ্রই হয়ে যাবে। ইমতিয়াজ খানের কল এসেছিল, আধা ঘন্টার মধ্যে তিনি স্বয়ং নিতে আসবেন মেঘালয়কে। দ্বিধা সংকোচে পা জড়িয়ে আসে, কি করে বলবে আবারও কথাটা আব্বুকে জানা নেই। আব্বুর প্রতিক্রিয়াই বা কেমন হবে দ্বিতীয়বার এ কথা শুনে, তা ভাবলেও পা থেমে আসে। তবু কোনো মতে গিয়ে দাঁড়ালো আব্বুর রুমের সম্মুখে। জড়তাটুকু গিলে নিয়ে ভেতরে প্রবেশ করলো। হেলাল আকবর সাহেব ল্যাপটপে কোনো কাজে ব্যস্ত। মেঘালয় মাথা নত করে গিয়ে দাঁড়িয়ে রইল কেবল। সেকেন্ড কয়েক মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। কিছু বলতেই যাবে তখনই ভারী স্বরে হেলাল সাহেব বলে উঠলেন, তুমি যা বলতে এসেছো তা না আমি মানবো, আর না এমন কথা শুনতে পর্যন্ত চাই। এই 3 দিনে আমার একবার যদি এমন কোনো কথা নিয়ে আমার কাছে এসেছো, বিশ্বাস করো মেঘ, যা আমি এই কয়েকদিনে এখনও অবধি করিনি তা করতে দ্বিধা করব না। তোমাকে ত্যাগ না করে বসি আমি, আর কোনো অবাধ্যতা দেখলে কথাটা খেয়ালে রেখো, তুমি যে কোনো কিছু করতে পারো। এরপর আর বলার মতো কিছু থাকে? মেঘালয়ের পা জোড়া আটকে গেল আড়ষ্ঠতায়। কেবল ছলে ছলে চোখে প্রিয়তম আব্বুর কঠোর মুখশ্রীর দিকে চেয়ে রইল। এই আব্বুর অতি প্রশ্রয় ওকে বিগড়াচ্ছে জীবনে। তাই তো এত বড় একটা কাজ করে ফেলতে খুব বেশি ভাবতে হয়নি। আব্বুর এমন কঠোর রূপ দেখা হয়নি তার আগে। ও ভাবেও নি সম্মানহানির দায়ে হেলাল আকবর শাহ এতটা শক্ত হয়ে উঠবেন। আবারও সেই রাশভারী কণ্ঠস্বর শুনতে পেল মেঘালয়া, নিজের রুমে যাও, তৈরি হয়ে নাও,
ইমতিয়াজ চলে আসবে। নিঃশব্দে বেরিয়ে এলো মেঘালয়। এবার আর মন মানছে না। ইরাজকে বিয়ে করার চেয়ে হয়তো নরক বাস উত্তম, অথচ শেষ অবধি কি ওকে তাই করতে হবে? আর ভাবতেই পারলো না সে। দ্রুত নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে মেঝেতে আহাজারি করে লুটিয়ে পড়ল সে। শেষ অবধি নিস্তার হয়নি আর মেঘালয়ের। বসেছে বিয়ের কনের সাজে। সামনেই বসে আছেন হেলাল সাহেব। আজও তাকে দেখতে মোটেও খুশি লাগছে না। ঘরোয়া বিয়ে যেমন হয় তেমনই সাধারণভাবে আয়োজন করা হয়েছে। কাজী সাহেব এসে বসে আছেন। দুপুর গড়াতে যাচ্ছে। ব্যবসায়িক পরিচিত যে কয়েকজন এসেছিলেন তাদের খাবার পর্ব সমাপ্ত হয়েছে। সেসব ভালোভাবে মিটে গেল। বিপত্তি তো বাধারই ছিল। যেখানে বর স্বয়ং ইরাজ খান, সেখানে সুষ্ঠুভাবে সবটা ঘটতে পারে না। বিকেল 3টে পেরিয়ে 4টে বাজতে চলল, তবে এখনো অবধি ইরাজের দেখা পাওয়া যায়নি অলিগলির আশেপাশেও। মেঘালয় সামান্য আশার আলো দেখতে পেল যেন। ইরাজ হয়তো আসবে না, আর আজকের বিয়েও হবে না। আরও অনেকটা সময় কেটে যাওয়ার পরই ইরাজের দেখা পাওয়া গেল না। মেঘালয়ের খুশির বাঁধ মানছে না নিজের মনেই। এই খুশিকে উপভোগ করতে করতে আচমকা আব্বুর দিকে নজর গেল। মানুষটা বড় উসখুস করছে, অস্থির দেখাচ্ছে তাকে খুব। আর হাই প্রেশারের রোগীর জন্য এটা মোটেও ভালো বার্তা বয়ে আনবে না। কেমন পাল্টে গেল মেঘালয়ের মনোভাব। আব্বুকে ওভাবে ছটফট করতে দেখে এবার কেন জানি সেও চাইতে শুরু করলো ইরাজ জলদি পৌঁছাক এখানে। ইমতিয়াজ সাহেব বরাবর ছেলেকে ফোনে ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন, ছেলের পাত্তা নেই। হেলাল সাহেব আরও কাতর হয়ে উঠলেন এবার। হয়তো আজও তার সম্মানহানির দিন। আজও জঘন্যভাবে বেঁচে থাকা বাকি মানটুকু হারাতেই চলেছেন তিনি। লোকে বলা বলি শুরু করেছে, পালানো মেয়েকে উদ্ধার করে আবারও বিয়ের পিঁড়িতে বসিয়েছে হেলাল আকবর শাহ। মানসিক পীড়া উঠে গেছে ইতিমধ্যে তার মাঝে। ইরাজ বিক্ষিপ্ত অবস্থায় ঘটনাস্থলে এলো সন্ধ্যারও খানিক সময় পর। তার হাতে আঘাতের চিহ্ন, কপালের ডান পাশে খানিকটা জখম হয়ে আছে। চুল উস্কো খুস্কো, শরীরে বরের পোশাক নেই, বরং সাধারণ শার্ট প্যান্ট পরেই হাজির হয়েছে বর। ইমতিয়াজ খান এইসব নিয়ে আর ব্যস্ত হলেন না। তার ছেলের সঙ্গে ঘটে যাওয়া নিত্য ঘটনা এসব। মেঘালয় অদ্ভুত দৃষ্টিতে তাকালো ইরাজের পানে একবার, আবারও একবার আশায় বুক বাঁধলো। হয়তো ইরাজ এবার সামনাসামনি আব্বুকে বোঝাবে, বিয়েটা ভেঙে যাবে। ইরাজ এসে নীরবে বসলো কাজের সামনের চেয়ারে। অতঃপর গাঢ় দৃষ্টি নিবদ্ধ করলো হেলাল সাহেবের পানে। মানুষটা কেমন মিইয়ে গেছে সম্মান হারানোর আতঙ্কে। ইরাজ শান্ত দৃষ্টিতে চোখ ফিরিয়ে কাজের দিকে চেয়ে ওনাকে কার্যক্রম শুরু করতে ইশারা করলো। মেঘালয়ের বুকটা ছলকে ওঠে। ইরাজের অস্বীকৃতি শেষ ভরসা ছিল। ইরাজ বাধা না দিয়ে চালিয়ে যেতে দিচ্ছে কেন? অনেকদিন পর খানবাড়িতে প্রবেশ করলো মেঘালয়। তবে আগের দিনের মতো আজ আর হেলাল আকবর শাহের মেয়ে হয়ে নয়, খানবাড়ির বউ হয়ে। বুকটা থেকে থেকে মুচড়ে উঠছে। আন্তারা খানম সদরে গ্রহণ করে নিলেন ছেলের বউকে। বিয়ের সুবাদে ইমতিয়াজ খানের বোন আশা খানম এবং তার ছেলে মেয়েরা এসেছে। আন্তারা খানমের বোনের বাড়ির লোকজনও এসেছে দু একজন। এখানে আসতে আসতেই রাত প্রায় 10টা বেজে গেছে। তাই গ্রহণ পর্ব দ্রুত শেষ করে মেঘালয়কে রুমে পাঠানো হলো। ভারী বুক নিয়ে ফুলহীন বাসরে প্রবেশ করলো মেঘালয়া। এমনিতেও সজ্জার অভাব নেই ইরাজের রুমটাতে। অতিরিক্ত করে ফুল সাজানো না হলেও খুব পরিপাটি আর অভিজাত লাগছে দেখতে কক্ষটি। সেসবে সমীহ না করে ধীর পায়ে গিয়ে রুমের সোফার উপর বসলো মেঘালয়া। এখন আপাতত এই রুমে সে একাই। ইরাজের রুমটি আস্ত এক ফ্ল্যাটের মতো দেখতে লাগছে। একটা রুমের মাঝে একটা অদৃশ্য বিভাজনের মাধ্যমে দুটো ইউনিটের রূপ দেওয়া হয়েছে, যেটা দেখতে অনেকটা বেডরুমের পাশে ডাইনিং অথবা লিভিং রুমের মতো লাগছে দেখতে। একাকিত্বের সুযোগে ভারী হয়ে থাকা শব্দহীন আত্মচিৎকারগুলো এবার অশ্রু হয়ে ঝরতে শুরু করলো। জীবনে আবেগের বশে করা একটা ভুল আজ প্রিয় বাবার থেকে কত দূরে এনে ফেলেছে ওকে। আবারও যেই মানুষটির সান্নিধ্যে পাঠানো হলো এই বাড়িতে, এসে নিতান্তই অপছন্দের এক মানুষ। প্রায় মাঝরাতে রুমে ফুলল ইরাজ। ততক্ষণে মেঘালয় বিয়ের জন্য পরিহিত ভারী পোশাক খুলে সুতির একটা শাড়ি পরেছে, যেটি বের করে দিয়ে গেছেন আন্তারা খানম। সান্ত্বনাও দিয়েছেন ইরাজ চলে আসবে। সকলেই জানে ইরাজ কেমন। হালকা পাতলা শরীরে হলুদ এবং লালের সংমিশ্রণে সজ্জিত শাড়িটিতে মেঘালয়কে দেখতে নেহাত স্নিগ্ধ লাগছে। মাঝারি চুলগুলো হাত খোপা করা। ইরাজ রুমে প্রবেশ করে অবশ্য ভুলবশত একবার মেঘালয়ের দিকে তাকায়নি। এবার দেখা গেল আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে তার ব্যান্ডেজ লাগানো। সেই অবস্থাতেই ওয়াশরুমে গিয়ে গোসল নিয়ে বেরোলো ইরাজ। মেঘালয়া সম্ভিত হয়ে বসে রয়েছে সোফাতে। ইরাজ সাদা রঙের এক টি শার্ট গায়ে চড়িয়ে আচমকা এসে বসলো মেঘালয়ের সম্মুখে থাকা কাউচের ওপর। মেঘালয় চোখ তুলে তাকায়নি। তবে ইরাজ নিজেও কিছু সময় চুপ থেকে বেজায় ভারী স্বরে বলল, এতটা ত্যাগ স্বীকার করার মতো ছেলে আমি না, এই সকলে জানে।
অথচ তোর বাপের মন রক্ষার্থে আজ তোকে নিজের পরিচয় ঘরে তুলতে হলো। প্রেমিক নিয়ে পালিয়েছিস তুই, সে কর্ম ফলাফলের ভাগ আমার সঙ্গে বেটে নেওয়ার কোনো মুক্তি আছে তোর কাছে? মেঘালয়ের চোখে জমে থাকা অশ্রুকণাগুলো এবার ঝরঝর করে ঝরে পড়ল গাল বেয়ে। তা দেখে বিরক্তিতে মুখ বিকৃত করে ফেলল ইরাজ। এক পর্যায়ে ধমকে উঠল, স্টপ অল দিস ননসেন্স। আমার সামনে নাকামি করবি না অন্তত। প্রেমিক নিয়ে পালানো মেয়ে নাজুক অথবা অবুঝ হয় না, আর না ছেচকাতনে পড়া মানায় তাদের। সে জ্ঞান থাকলে সব জ্ঞান আছে। মেঘালয় যথাসম্ভব নিজেকে সামলে বলল, আপনি আজ চাইলে বিয়ে ভাঙতে পারতেন, তা করেননি কেন? তোর বাপে তাইলে এতক্ষণে আমাদের টাটা বাই বাই করে টপকে যেত। দেখেছিলি তখন তোর বাপের শুকনো মুখখানা? সম্মানের তো ভরাডুবি হয়েছে তোর জন্য, অথচ আমি তো তোর মতো নির্বোধ না। সম্মান বাঁচিয়ে যা হয় তাই করেছে। মেঘালয় আর ঠোঁট টিপে ধরে নিচের দিকে চেয়ে রইল। ধীর স্থির কম্পমান কণ্ঠে বলল, তাহলে আমিও আব্বুর মুখের দিকে চেয়ে বিয়ে করেছি, আপনি আমায় কথা শোনাবেন না। পূর্ণ দৃষ্টি মেলে তাকালো এবার ইরাজ মেঘালয়ের দিকে। খানিক সময় পরক করে দেখে তিরস্কারের স্বরে বলল, বুঝের কথা বলতে শিখেছিস? অন্যের সাথে পালিয়ে যাওয়া মেয়েকে কবুল করেছে আজ। জীবনে কারো হাতে কড়খলে ড্রিঙ্কের বোতলে চমক লাগায়নি। শালা বউ বিয়ে করলাম কিনা অন্যের আমানত। মেঘালয় গম্ভীর মুখে তাকায় ইরাজের দিকে। ইরাজও তাকালো। মেঘালয়কে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কিঞ্চিত করলো। খ্যাপা স্বরে ধমকে উঠল, ওভাবে তাকিয়েছিস কেন? তাকাবি না আমার দিকে, খবরদার। তোর নজর পড়লে জীবনে না জেনে আর কত বড় বড় ক্ষতিপূরণ দিতে হবে। নজর সামলেই বাড়িতে থাকবে। মেঘালয় এমন কথা শুনে হাসবে না কাঁদবে? তবে ওর ধারণা এখন চুপ থাকা শ্রেয়। খুব ভালো বুঝতে পারছে ইরাজ কোনো এক ঝামেলা বাঁধানোর ছুতো খুঁজছে। ইরাজ এবার তাকালো মেঘালয়ের দিকে। এক ভ্রু উঁচিয়ে পরক করে দেখলো ওকে। মেঘালয় হাঁসফাঁস শুরু করেছে। অভদ্রর মতো চেয়ে আছে ইরাজ। কিছুক্ষণ ওভাবে দেখে চোখ ছোট ছোট করে ফেললো। মুখটা ফিরিয়ে ভারী কণ্ঠে বলল, কোন এক অজুহাতে বাপের বাড়ি গিয়ে থাকবি? তোকে আমার চোখের সামনে সহ্য হচ্ছে না মেঘ। কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসে তার আগেই বাড়ি থেকে কালটি খা। মেঘালয় বুঝলো ইরাজ খেপে যাচ্ছে। এখন কোনো তামাশা করার ইচ্ছেই হলো না। মনটা নিজেরও খুব বিপর্যস্ত হয়ে আছে। প্রসঙ্গ বদলাতে আস্তে করে জিজ্ঞেস করলো, শরীরে এত জায়গার আঘাত পেয়েছেন কি করে? সে যেভাবেই পায়। তোর খুব আনন্দ হচ্ছে না? তা তো একটু হচ্ছে। মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে মেঘালয়। বুঝতে পেরে দ্রুত হাত দ্বারা মুখ চেপে ধরলো। ঘাড় নাড়ালো দুপাশে। অতঃপর মুখে বলল, খুব কষ্ট হচ্ছে দেখে। ভালো কেন লাগবে? আপনার মতো ক্যাকটাস তো আর আমি না যে কারো কষ্ট দেখে খুশি লাগবে। আবারও ভুল কথা। এবার হয়তো আর রক্ষা নেই মেঘালয়ের। ইরাজ হাত চেপে ধরলো মেঘালয়ের। মুচড়ে ধরলো সচরে। মারি পিষে বলল, একদম ঠিক ধরেছিস। ক্যাকটাস না আমি? দূরে থাকবে আমার থেকে। কাটা ফুটে ক্ষত বিক্ষত হওয়ার ভয় আছে। আর তুই আমার সঙ্গে ফ্রি হওয়ার চেষ্টা করবি না, এমনকি কথা বলতে আসবি না। শেষের কথাটি কেমন অদ্ভুত শোনালো ইরাজের কণ্ঠে। বলেই উঠে দাঁড়িয়ে পড়ল। ঘাড়ে ঝোলানো তোয়ালেটা বিছানার উপর ছুঁড়ে ফেলে ল্যাম্প টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট ও লাইটার হাতে নিয়ে রুমের সাথে লাগোয়া প্রকাণ্ড ব্যালকনির দিকে পা বাড়ালো। মেঘালয় সেদিকে আর না তাকিয়ে চোখ দুটো বুঝে নিল চেপে। হাতের যে স্থানে ইরাজ চেপে ধরেছিল জ্বলে যাচ্ছে খুব। বুক চিরে এক বিক্ষিপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাথাটা ঝুঁকিয়ে ওভাবেই অনেকক্ষণ বসে রইল। মিলছে না যে এই গরমিল হয়ে থাকা জটিল জীবনের ধারাবাহিকতার হিসেব। অনেকক্ষণ পর আস্তে করে উঠে গিয়ে রুমে রেখে যাওয়া খাবারের একাংশ খেতে বসে গেল। ইরাজ সে কখন থেকে একটা করে বের করছে আর সমান তালে ধোয়া গিলে যাচ্ছে। আজ এই করতে করতেই এক নির্ঘুম রাত কাটাবে বোধহয়। কাটা স্থানগুলোতে রাত বাড়ার সাথে সাথে টান ধরছে, ব্যথা অনুভব হচ্ছে। অথচ শরীরে সেই সব ব্যথাকে পেছনে ফেলে বুকের মাঝে জড়িয়ে আসা চিনচিনে অনুভূতি বেশি কঠিন হয়ে উঠেছে কেন? প্যাকেটের শেষ সিগারেটটিও লাইটারের আগুনের সংস্পর্শে ধরলো। জ্বলে ওঠে আবারও নিভে যায় তা মনোযোগ সহকারে দেখলো ইরাজ। লাইটারের আগুনটুকু দু আঙুলে চেপে পিষে নেভালো। আঙুলের স্থানটিও জ্বলে উঠলো। একটু তাতে কি যায় আসে? ব্যথা যে অন্য কোথাও। এ ব্যথার চেয়ে অধিক পীড়াদায়ক যেন। ফজরের আজান শোনা গেল।
মেঘালয় দ্রুত চোখ মুছে নেয়। একটা ভুলে কত অবহেলার পাত্র হয়ে উঠেছে সে। ইরাজও বোধহয় এবার ধোঁয়াকে বিদায় জানিয়ে রুমের সান্নিধ্যে ফেলল। মেঘালয়া বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়েছিল। ইরাজ এসে বিছানার কাছে তাড়াতাড়ি উঠে বসলো। শাড়িটা ঠিক করে নিয়ে দ্রুত উঠে ওয়াশরুমে চলে গেল। ইরাজের সেই সব বিশেষ যায় আসলো বলে মনে হলো না। সে ফাঁকা বিছানা পেয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। শরীরের ব্যথা হওয়ার সাথে সাথে পুরো রাত না ঘুমানোর কারণে মাথা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। মেঘালয়া উঁচু করে এলো। হঠাৎই মনে হয়েছে মনের এই আগুন হয়তো রবের কাছে প্রার্থনায় ঝরে পানিতে ঝরতে সম্ভব। ফজরের নামাজ আদায় করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আকাশে আলো ফুটতে শুরু করেছে। আজ না হয় সূর্যোদয় দেখবে। ব্যালকনিতে সোফা রাখা আছে কয়েকটি, সেখানে বসে পড়লো। ওভাবে কিছুক্ষণ থাকতে থাকতে চোখ লেগে যায়। ওভাবেই ঘুমিয়ে পড়লো এক সময়। হেলাল সাহেব চাননি বিধায় ইমতিয়াজ খানের বাড়িতেও বিশেষ কোনো আয়োজন করা হয়নি। এভাবেই নীরবতার মাঝে কেটে গেছে সারাদিন। বাড়ি থেকে মেহমান যারা এসেছিল তারাও বিদায় হয়েছে। মেঘালয়া রাতের খাবার শ্বশুর শাশুড়ির সঙ্গেই খেলো, তবে ইরাজের দেখা নেই। রাত 12টা বাজতে চলছে ঘড়ির কাঁটায়। ইমতিয়াজ সাহেব অপেক্ষায় থেকে এক পর্যায়ে মেঘালয়কে পাশে বসিয়ে খেয়ে নিলেন। তিনি ছেলের স্বভাব সম্বন্ধে অবগত হলেও নতুন ছেলে বউয়ের সামনে আজ সামান্য লজ্জাবোধ করলেন। যদিও ইরাজের অনুপস্থিতিতে মেঘালয় সারাদিন বেশ স্বাচ্ছন্দ্যেই আছে। মেঘালয় উঠে রুমে গেল। এতক্ষণ তার ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকলেও জীবনটা আর আগের মতো সুখী ও সুন্দর নেই। আস্তে করে হেঁটে গিয়ে দাঁড়ালো ব্যালকনিতে। আজ প্রকৃতিতে বেশ ভালোই ঠান্ডা বাতাস বইছে। ওড়নাটা মাঝে মাঝে শরীর ছুঁয়ে যাওয়া দমকা হাওয়ার তরে উঠছে। অদ্ভুত অনুভূতিরা এসে বুকে জড়ো হলো। আচমকা চোখের সম্মুখে ভেসে উঠল সেই ভুলে ভরা সময়ের ধারাটুকু। তাবিরের সঙ্গে মেঘালয়ের পরিচয় কলেজের বড় ভাই হিসেবে। অতঃপর একদিন তাবির প্রপোজ করে বসলো মেঘালয়াকে। বান্ধবীদের সকলের বয়ফ্রেন্ড আছে, তার ছিল না। আর তাবিরকে সকলে যথেষ্ট স্মার্ট বলেও জানে কলেজে। সবাই যখন নিজেদের বয়ফ্রেন্ডের ব্যাপারে বলতো, ডেটে যেত, এসব দেখে শুনে মেঘালয়ের চরম কৌতূহল হতো। বলতে গেলে শখে পড়ে একদিন হুটহাট গ্রহণ করে ফেললো তাবিরের প্রস্তাব। শুনতে হাস্যকর লাগলেও মেঘালয়কে হেলাল সাহেব বড় আহ্লাদের সাথে পালন করেছিলেন, যার কারণে সে বয়সের তুলনায় বিকশিত হয়ে ওঠেনি বাস্তবতা অথবা বাহিরের পরিবেশের সঙ্গে। নয়তো তেমন কোনো জটিল অনুভূতি ছাড়া কোনো সম্পর্কে জড়ানোর পর কেউ কখনোই এমন পদক্ষেপ নেয় না। সব কিছুতে প্রশ্রয় পেতে পেতে মেঘালয়ের সেই আহ্লাদি বাচ্চা মানসিকতাটা যেন রয়েই গিয়েছিল। তাবির হঠাৎই কিছুদিন ধরে দূরে কোথাও বেড়াতে যাওয়ার ব্যাপারে বলতো, অথচ মেঘালয়ের বাবার অনুমতি পাবে না বলে মানা করে দিয়েছে বারবার। তাবির এবার সেই সব বাদ দিয়ে একদিন প্রস্তাব দিয়ে বসলো, তাকে যদি মেঘালয় সত্যি ভালোবেসে থাকে তবে তার সঙ্গে পালাতে হবে। সেই সময় মেঘালয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। তবে সে দেখেছে বান্ধবীদের অনেকে নিজের ভালোবাসার প্রমাণ দিতে হাত কাটে অথবা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। তবে তবুও সে চাইছিল না এমন একটা কাজ করতে। তাবির তাকে নানান কথা বলে উস্কানি দিতে থাকলো। সে শুধুমাত্র তার আব্বুর চালিত একটা ব্যাটারিওয়ালা পুতুল। তার নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো আত্মনির্ভরশীলতা নেই। আর এই কথাটি মেঘালয়ের জিদে আঘাত করে বসলো। সে সেই দিনই তাবিরকে কথা দিয়ে দিল, পরীক্ষা শেষ হতেই সে যাবে তাবিরের সঙ্গে। সে পারে নিজের জীবনের সিদ্ধান্ত গ্রহণ করতে। এটা প্রমাণ করেই ছাড়বে সে আব্বুর ব্যাটারি চালিত পুতুল নয়। এতটুকু ভাবতেই মেঘালয়ের নিঃশ্বাস ভারী হয়ে আসলো। নিজের উঁচিয়ে আকাশের পানে তাকালো। আজ অর্ধচাঁদ শোভা পাচ্ছে আকাশে, চেয়ে রইল চাঁদের দিকে। রাত 1টার কাছাকাছি সময়ে বাড়িতে প্রবেশ করে ইরাজ। ইমতিয়াজ সাহেব বসার রুমে সোফার বসেছিলেন। ইরাজ ঢুকতেই প্রশ্ন করে বসলেন, তোর পরিবর্তন কি আশা করা যায় রাজ? ইরাজ দাঁড়ালো, পেছনে ফিরে দেখলো বাবাকে। অতঃপর দায়সারা ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে বলল, হুম। ইমতিয়াজ সাহেব অসন্তুষ্ট দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বললেন, তোমাকে ছোটবেলা থেকে সব কিছুতেই স্বাধীনতা দেওয়ার পরিণতি এটা? ইরাজ ভ্রুকুচকে ঠোঁট বাঁকায়, দাম্ভিকতার সাথে বলে ওঠে, তুমি স্বাধীনতা না দিলে আমি পরাধীন নাকি? ইমতিয়াজ সাহেব মৃদু ধমকে উঠলেন, এখন আর ছন্নছাড়া জীবনযাপন চলবে না, সেটা বুঝিস না তুই? আগের মতো ব্যাচলর না তুই আর। তোর পথ ও মুখ চেয়ে কেউ বসে থাকার মতো এসেছে তোর ঘরে? ইরাজ তাচ্ছিল্য করে হেসে ওঠে। ওভাবেই বলল, ঘরে আমি নিয়ে আসিনি, আর না সে এসেছে, তোমরা আনছো। ড্যাড, আমি অবাক হচ্ছি আসলে যে তুমি আমার কাছে সংসার ধর্ম পালনের আশা রাখছো। ইমতিয়াজ সাহেব মুখ কুঞ্চিত করলেন, বিরক্তিতে বললেন,
মেঘা এই ভুলটা না করলে তুই ওকে ভালোভাবে গ্রহণ করতে। ইরাজ সেই প্রশ্নের জবাব না দিয়ে সিঁড়ি বেয়ে উঠে যায়। পেছনে দীর্ঘশ্বাস ফেললেন ইমতিয়াজ সাহেব। যাদের দুজনকে এমন অদ্ভুতভাবে একঘরে বন্দি করে দিয়েছেন তারা, এই দুই পথচারীর শেষ পরিণতি কি আসলে? রুমে গিয়ে পরনে থাকা পোশাক পরিবর্তন করে ট্রাউজার পরে গলায় তোয়ালে ঝুলিয়ে ওয়াশরুমে ঢুকলো ইরাজ। মেঘালয়া ইরাজের উপস্থিতি বুঝতে পারলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। আপন মনে রাতের আকাশ দেখতে ব্যস্ত সে। কিছুক্ষণ ওভাবেই কেটে যাওয়ার পর হঠাৎই পেছন থেকে গম্ভীর গলায় আওয়াজ এলো, রুমে যা। তীক্ষ্ণ আদেশের স্বর, যেখানে ঝরে পড়ছে হয়তো কত শত লুকায়িত ক্ষোভ আর আক্রোশ। মেঘালয়া আকাশের দিকে চেয়ে থেকে উত্তর দিল, বেলকনি যথেষ্ট বড়, আমি থাকলেও আপনার এখানে থাকার মতো জায়গা আছে নিশ্চয়ই। ইরাজ এতক্ষণে তাকালো মেঘালয়ের দিকে। কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। রুমের আলো নেভানো, মৃদু লাল আলো জ্বলছে সেখানে। সেই আলোয় ঝাপসা আলো ছড়াচ্ছে ব্যালকনিতে। আলো আঁধারের এই অদ্ভুত সংমিশ্রণে পরিবেশটাকে খুব রহস্যময় লাগছে। ইরাজের হাতে সিগারেটের প্যাকেট। আকাশের দিকে তাকিয়ে সেই প্যাকেট হাতে নাড়াচাড়া করতে করতে শীতল স্বরে বলল, আমার চোখে তুই কাটার মতো বেঁধে থাকা এক যন্ত্রণা মাত্র। যত সম্ভব এই আমি থেকে দূরে দূরে রয়ে এই যন্ত্রণা খানিক কম কর। মেঘালয়া অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। এত ঘৃণা ইরাজের মেঘালয়ের ওপর? কই আগে তো এমন ছিল না। ইরাজ মেঘালয়াকে আগে পরে খুব শাসন এবং কড়া চোখে দেখেছে। এই জন্য দুজনের কাছে নেগেটিভ দুটো চরিত্র হয়ে উঠেছিল। অথচ আজকাল ইরাজের আচরণে যা প্রকাশ পায় তা ভয়ানক আক্রোশ অথবা ঘৃণার চেয়েও বেশি কিছু। আগে কখনো এমন কিছুই লক্ষ্য করেনি মেঘালয়া ইরাজের চোখে। এখন যে হিংস্রতা পরিলক্ষিত হয় তা আসলে নতুন লাগে যেন। চুপচাপ চলে এলো রুমে। বিছানায় শুতে গিয়েও আবারও থেমে যায়। যে লোক বারান্দায় একসঙ্গে থাকা সহ্য করতে পারছে না, সে এক বিছানা ভাগাভাগি করে নিশ্চয়ই ঘুমাতে পারবে না। আর বাসর রাতেও যতক্ষণ মেঘালয়া বিছানায় ছিল ইরাজ রুমেই আসেনি। ধীর স্থির পায়ে রোবটের মতো হেঁটে গিয়ে সোফায় বসলো। জীবনটা খুব জটিল লাগে আজ কয়েকটা দিন। খুব সুখে ও আহ্লাদে পালিত হওয়া মেঘালয়া যেন বাস্তবতার শিকলে বন্দী হয়ে পড়েছে সময়ের অবর্তনে। বুক ফেটে যাচ্ছে, অথচ আজ আর চোখ দিয়ে পানি ঝরল না। বুকে পাথরের মতো শক্ত কিছু চেপে আছে যেন। ওভাবেই আলোহীন রুমে বসে রইল সোফার ওপর। ইরাজ পকেট থেকে কোনো এক তরলের বোতল বের করলো। কর্ক খুলতেই ঝাঁঝালো গন্ধ না খেয়ে সেটাকে অপর হাতের আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট বোতলে ঠোঁট লাগিয়ে কয়েক ঢোক গিলে তা মুখ থেকে নামালো। গলা দিয়ে পুড়তে পুড়তে নামছে। সিগারেটের ধোঁয়া টেনে নিল। এবার শ্বাস ভরে নেশালো তরল ও ধোঁয়ার কুণ্ডলী কি আসলে সক্ষম ভেতরের আগুনের বহর কমাতে? ধিক ধিক করে জ্বলছে ভেতর। ওভাবেই কেটে গেল কিছু মুহূর্ত। আরো কয়েক ঢোক গিলতেই চোখ দুটো ঝাপসা হয়ে এলো। থামলো না ইরাজ, আবারও চুমুক দেয় বোতলের মুখে। সিগারেট পুড়তে পুড়তে শেষ হয়ে এসে আগুন হাতে লাগছে। সেখানে হয়তো এতক্ষণে ফোসকা পড়ে গেছে। তাতে ইরাজের বিশেষ কোনো যায় আসলো বলে মনে হলো না। বোতল শেষ। ইরাজের হিতাহিত জ্ঞান বোধহয় লোপ পেয়ে এলো। এইবার এলোমেলো পায়ে রেলিং ছেড়ে এসে সোফায় বসার উদ্দেশ্যে পা বাড়ালে ধপ করে বসে পড়ল মেঝেতে। শব্দ পেয়ে চোখ তুলে তাকায় মেঘালয়া। দৌড়ে গেল ব্যালকনিতে। ইরাজ পড়ে আছে। মেঘালয়া টেনে তোলার উদ্দেশ্যে হাত বাড়াতে ইরাজ হাত উঁচিয়ে ধরে। থেমে গেল মেঘালয়া। নিজেই ওঠার চেষ্টা করে ইরাজ। একসময় উঠে দাঁড়ালেও নেশার চেয়ে জিদ মনে হলো। শরীরে এখনো খানিকটা বেশি ইরাজের নেশা জিদ মরিচা ধরাতে পারেনি। তবে ওভাবে এলোমেলো পায়ে হেঁটে রুম অবধি এলো। মেঘালয় পেছনে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে। ওভাবেই এলোমেলো পায়ে রুম অবধি হেঁটে এলো। মেঘালয় পেছনে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে। রুম অবধি এলো। বিছানায় আর পৌঁছানো হলো না। তার আগেই আবারও পড়তে নিলে এইবার মেঘালয় এসে জাপটে ধরে। ইরাজ টালমাতাল অবস্থায় ওকে সরানোর চেষ্টা করে। মেঘালয়ের নাকে এসে বিশ্রী গন্ধ ঠেকলো। নাক মুখ কুঞ্চিত করে তীর্যক কণ্ঠে বলে উঠল, ছেড়ে দিলেই তো হুড়মুড়িয়ে পড়বেন। তবুও ভাব কমছে না। আপনাকে স্পর্শ করার বিরহে মরে যাচ্ছি না আমি। হ্যাঁ, আপনাকে বিছানা অবধি নিয়ে ছেড়ে দেব। এবার অন্তত ছটপটানি বন্ধ করুন। ইরাজের মনে হয় কানেই গেল না কথাগুলো। ছিটকে সরে গেল। মাথাল কণ্ঠে দম্ভ করে বলে ওঠে, এরকম বোতল আর কয়েকটা পেটে পড়লেও আমি এতটা মাতাল কখনই হব না যে আমার তোর সাহায্য লাগবে। দূরে থাকতে বলেছিল তোকে আমার থেকে, নির্লজ্জ মেয়ে লোক। মেঘালয় কথাগুলো শুনে হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল।
ইরাজ নিজেই কোনো মতে হেঁটে গিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। মেঘালয় কপাল কুঁচকে চেয়ে রয়। ওর ধারণা ছিল ইরাজের স্বভাব চরিত্রে দোষ আছে, তাই বলে এমন ঘুরে বসে নেশা করার মতো নিকৃষ্টতম অভ্যাস আছে তা জানতো না। দেখলো ইরাজ কিছু বিড়বিড় করছে। ও শুনছে নেশা করলে মানুষ বাহ্যিক জ্ঞান হারায়, তখন সত্যি কথা বলে। কোন সত্যির শোনার আশায় ইরাজের কাছে গিয়ে দাঁড়ালো। ইরাজ মাতাল কণ্ঠে মেঘালয়াকে উদ্দেশ্য করে বলে, তুই চলে যা মেঘ। আমার কাছে থাকলে এভাবে নিত্য নতুন ভাবে জ্বলবি কেবল। আমি ধ্বংসাত্মক। আমার সংস্পর্শে কেবল ব্যথা ছাড়া আজ আর তোর জন্য তেমন কিছুই নেই। দূরে চলে যা, মুক্ত হয়ে যা। থমকে দাঁড়িয়ে রইল মেঘালয়া। ইরাজের কথাগুলো বোধগম্য হচ্ছে না, কেমন ধোঁয়াশা। এই গোটা ইরাজটাই ধোঁয়াশা কেবল। সকাল 10টা। নাস্তা খেতে বসে ইমতিয়াজ সাহেব ইরাজের খোঁজ করলেন। মেঘামা, রাজকে ডাক দিসনি? মেঘালয়া গোপনে বিদ্রুপাত্মক হাসি হাসলো। নিজেকে সামলে নিয়ে বলতে চাইলো, রাতে মাল খেয়ে টাল হয়ে পড়ে আছে আপনার রত্ন। তবে মুখে কিছু বলল না, চুপচাপ মাথা নত করে খেতে শুরু করলো। ইমতিয়াজ সাহেব তাকিয়ে দেখলেন মেঘালয়ের দিকে। তার বুঝতে বাকি থাকে না দুজনের সম্পর্ক মোটেও স্বাভাবিক নয়। দীর্ঘশ্বাস ফেললেন। তিনি ছেলেকে জানেন। ওই ঘাড়তারাকে বোঝানোর সামর্থ্য তার কোনোদিনও হয়ে ওঠেনি। তবে এবার কিছু দরকার। প্রিয় বন্ধুর ঘরের আমানত তুলে এনেছেন, সেই আমানতকে সুখে না রাখতে পারলে নিজেকে বন্ধুর কাছে বড্ড ছোট মনে হবে যে। খাওয়া শেষ করে উঠতে যাবেন তিনি। মেঘালয় ইতস্তত করে বলে উঠল, বাবাই। ইমতিয়াজ সাহেব ফিরে তাকালেন। মেঘালয়ের কথা শুনতে তৎপর হয়ে চেয়ে রইলেন। মেঘালয়া আড়ষ্টে কাচুমাচু হয়ে যাচ্ছে, তবু সকল সংকোচ কাটিয়ে বলে উঠল ধীর স্থির স্বরে, আব্বু হয়তো অনুমতি দিবে না, তবে আমি পড়ালেখা চালিয়ে যেতে চাই। ইমতিয়াজ সাহেব কেন জানি কথাটা শুনে অপ্রস্তুত বোধ করলেন। তবে মেঘালয়ের সুশ্রী শ্রী মুখখানার দিকে তাকিয়ে প্রত্যাখ্যান করার সাহস হলো না। জোরপূর্বক মৃদু হেসে বললেন, ঠিক আছে, রাজের সঙ্গে কথা বলে দেখি। তুই খাওয়া শেষ কর। একরকম এড়িয়ে চলে গেলেন যেন তিনি। মেঘালয় রুমে চলে এলো। এসেই দেখলো ইরাজ বিছানার সাথে মিশে ঘুমে বিভোর। কেন জানি সহ্য হলো না ইরাজের এমন শান্তির ঘুম দেখে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে পারফিউম হাতে তুলে নিয়ে তা সজোরে শব্দ করে রাখলো। তাতে ইরাজ নড়ল না, অথচ মেঘালয়ের ওকে ঘুম থেকে উঠতেই হবে। পারফিউমের কৌটা হাতে তুলে নিয়ে বিছানার কাছে এসে বিকট আওয়াজে মেঝেতে ফেলে দিল। এবার ইরাজ সামান্য নড়ে ওঠে, একটু এপাশ ওইপাশ হয়ে আবারও শুয়ে পড়লো। মেঘালয়ের রাগ হচ্ছে, সরাসরি ডাকতে শুরু করলো, ইরাজ ভাই, কানে তুলো গুজে ঘুমান। হিরাজ ভাই, উঠবেন নাকি বাবাইকে গিয়ে বলে আসবো আপনি মাতাল হয়ে পড়ে আছেন? কাজ হলো খানিকটা, তবে পুরোটা না। এবার ইরাজকে ধরে ঝাঁকাতে শুরু করলো। ইরাজ চোখ মেলে তাকায়, লাল টকটকে হয়ে আছে চোখ। মেঘালয় ছিটকে সরে দূরে দাঁড়ালো। দ্রুত সাফায় গাওয়ার স্বরে বলে উঠল, রিল্যাক্স ইরাজ ভাই, কথা বলার আছে আপনার সাথে। নয়তো আপনি মরে থাকলে আমারই শান্তি, আই মিন আপনি ঘুমিয়ে থাকলে। ইরাজ উঠে বসলো। মাথাটা এখনো ঝিমঝিম করছে, ব্যথায় ভেঙে আসছে যেন। চেপে ধরে বসলো। অ্যালকোহলের প্রভাব পুরোটা কাটেনি এখনো। মেঘালয়া ইরাজকে টলমলো পায়ে উঠে দাঁড়াতে দেখে আরো খানিকটা দূরে সরে দাঁড়ালো। ইরাজ ওর দিকে না তাকিয়ে হেলে দুলে হেঁটে গিয়ে বাথরুমে ঢুকলো। মেঘালয়া চিন্তিত মুখে সোফায় গিয়ে বসে। এমন জাহিল পুরুষের সঙ্গে জীবন কাটাতে আব্বু তাকে কত ঘটা করে এই বাড়িতে পাঠিয়েছে। নিজের উপরই তাচ্ছিল্য করে হেসে উঠল। ইরাজ বেশ কিছুক্ষণ পর একেবারে গোসল নিয়ে বের হলো। মেঘালয় ভেবেছিল বেরিয়ে চটপট শুরু করবে, তবে তেমন কিছুই হলো না। শান্ত পায়ে বেরিয়ে এসে বিছানার ওপর বসলো। শীতল ভারী স্বরে জিজ্ঞেস করলো, টক জাতীয় কি আছে বাড়িতে? মেঘালয় অবাক হয়ে চেয়ে রয়। ইরাজকে নিয়ে কি তার কোনো ভাবনাই কখনো সঠিক হবে না? এ কেমন অদ্ভুত মানসিকতার মানুষ। বলল, সকালে ফ্রিজে লেবু দেখেছি। শরবত বানিয়ে নিয়ে আয়, সামান্য পানি দিবি লেবুর রসে। এমন শান্ত স্বরে আদেশ শুনে চোখ বুঝে একটা নিঃশ্বাস নিল মেঘালয়া। কেন জানি ইরাজের কথার মানতে ইচ্ছে না করলেও উঠে দাঁড়ালো। এখন আর তামাশা না হোক। লেবুর শরবত এনে দিলে তা এক চুমুকে শেষ করলো ইরাজ। মাথার দুপাশ চেপে ধরে ওভাবেই মাথা ঝুঁকিয়ে রইল খানিকক্ষণ। মেঘালয় মুখ কুঁচকে প্রশ্ন করে ওঠে, ওসব না খেলে পাপ হয় নাকি খেলে নাকি? ইরাজ অর্ধ খোলা চোখ মেলে তাকালো মেঘালয়ের দিকে। মেঘালয়ের প্রশ্নে এড়িয়ে শীতল স্বরে জিজ্ঞেস করলো, কি বলবি? আপনি আমার প্রশ্ন এড়িয়ে যাবেন না। প্রশ্ন করেছি, উত্তর দিন। ইরাজ নিচের দিকে মাথা ঝুঁকিয়ে ঠান্ডা স্বরে বলল, তোর প্রশ্নে আমার কোনো যায় আসে বলে মনে হয় তোর? ধাক্কা মেরে দোতলা থেকে নিচে ফেলে দিই।
তার আগে উপযুক্ত কিছু বল, যা বলতে চেয়েছিলে। তোর বলা কথায় প্রয়োজনীয় মনে না হলে জিব্বাটা এক টানে ছিঁড়ে ফেলবো। শেষের কথাটুকু শুনতে কেমন হিংস্র শোনালো। মেঘালয় এসবে অভ্যস্ত, সে আর ইরাজের কাছে অন্য কিছু আশাও রাখে না। চোখ বুঝে দ্রুততার সাথে বলে ওঠে, আমি পড়াশোনা কন্টিনিউ করতে চাই, আর বাবাই আপনার অনুমতি পেলে অনুমতি দিবে। এক ভ্রু উঁচিয়ে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো ইরাজ, অতঃপর মুখ বেঁকিয়ে হেসে উঠে তিরস্কার করে বলল, পড়তে গিয়ে আবার পালিয়ে গেলে, এবার আমার বাপের মুখ পড়বে। তোর বাপেরটা কালা করে এসছিস। মেঘালয়ের বুকটা ভার হয়ে উঠল, চোখটা ঝাপসা লাগে, চোখে তরল জমেছে। ওপরের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরল, গিলে নেয় কান্নাটুকু। তির্যক কণ্ঠে জোর দিয়ে বলে ওঠে, পালাবো না আর, এবার গেলে আপনাদের জানিয়ে যাব। আর যদি আমাকে পড়তে না দেওয়া হয়। কথা শেষ করতে দিল না ইরাজ, ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, না দিলে? না দিলে কি? আমার তো এবার ভয় লাগছে রে মেঘ। না দিলে তুই আবার না কারোর সাথে পালিয়ে যাস। প্লিজ যাস না মেঘ, না দিলে কি? ইরাজের ঠাট্টা মেঘালয় শরীরে জ্বালা ধরায়। চুপ হয়ে গেল একদম, আর কোনো কথা না বলে চুপচাপ উঠে চলে গেল সেখান থেকে। ইরাজও আর ফিরে তাকালো না সেদিকে। ইরাজ দুপুর 12টার দিকে তৈরি হয়ে বাইরে চলে গেল। মেঘালয় বাসার রুমে বসেছিল, ইরাজের বেরিয়ে যাওয়া দেখলো। ইরাজের গাড়ি বাড়ি থেকে দূর হতে সে নিজেও বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। কোথায় যাবে জানা নেই, অথচ এত অপমান আর গ্লানি নিয়ে অন্তত এ বাড়িতে থাকতে পারবে না। গভীর ক্ষত অনুভূত হচ্ছে বুকে, ভেতরে যেন রক্তক্ষরণ শুরু হয়েছে। প্রায় দিন 3 তো কেটে গেল, আবু ভুলেও একবার তার খোঁজ নেয়নি। এত ঘৃণ্য হয়ে উঠেছে সকলের কাছে মেঘালয়া। তাহলে তার উচিত নিজের খারাপ চরিত্র নিয়ে এই সম্মানী মানুষগুলো থেকে দূরে থাকা। এসব ভাবতে ভাবতে এগিয়ে চলল নিরুদ্দেশ। কিছুক্ষণ পর মনে পড়লো কাছে তার 4 আনা পয়সাও নেই। একটা দীর্ঘশ্বাস ছাড়লো। কাছেই এক শিশু পার্ক, সেখানে ঢুকে একটা বেঞ্চির উপর বসলো। রোদ লাগছে গায়ে, তবে সেসবে আর আজ আসলো যায় না মেঘালয়ের। মনে মেঘ জমে আছে, একটু ঢিল দিলেই ঝরঝর করে ঝরে পড়বে বৃষ্টি হয়ে 2 চোখ বেয়ে। আন্তারা খানম সারাদিন ভেবেছিলেন হয়তো না বলেই আব্বুর সঙ্গে দেখা করতে চলে গিয়েছে, কিন্তু বিকেল হয়ে আসার পরেও মেঘালয়কে ফিরতে না দেখে ভাবলেন তিনি নিজেই গিয়ে নিয়ে আসবেন, সাথে বেরোনোও হয়ে যাবে। তিনি বেরিয়ে পড়লেন। হেলাল সাহেবের বাড়ির পাশেই তার বোনের ননদের বাড়ি। তার বাড়ি পার করে যেতে হয় হেলাল সাহেবের বাড়ি। গাড়ি থেকে নেমে সবটুকু হাঁটার পথ, সামান্য খানিকটা রাস্তা। বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছে সেই বোনের ননদ মেরিনা শিকদার। আন্তারা খানমকে দেখে মুখটা কালো করে ফেলল সে। একটু এগিয়ে দাঁড়ালো, তাকে দেখে থামলো আন্তারা খানম। মেরিনা নিজেই বলে ওঠে, কোথায় চলেন? ছেলে শ্বশুর বাড়ি? চোখ মুখ কেমন বিকৃত করে বলছে কথাটা, তা আন্তারা খানমের চোখে লাগলেও তিনি মৃদু হেসে ঘাড় নাড়ালেন। মেরিনা আবারও নিজেই বলে ওঠে, তোমরা নেহাত ভালো মানুষ গো বুবু, নইলে অমন ভেগে যাওয়া মেয়েকে ঘরের বউ তুলতে নাকি? এ পর্যায়ে আন্তারা খানম ভ্রুকুচকে তাকালেন। তার ঠিক বোধগম্য হয়নি মেরিনার কথাটা। হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, কার কথা বলছো তুমি? ছেলে কয়টা তোমার, আর বিয়েই বা কয়টা দিচ্ছ? আন্তারা খানম এবার থমকে গেলেন যেন। একটা শুকনো ঢোক গিলে বললেন, মেঘা। মেঘার কথা বলছো? মেঘাকেই তো ছেলের সাথে বিয়ে দিছ না? মেঘা পালিয়েছিল? কার সাথে? মজা করছো? উদ্গ্রীব হয়ে ওঠেন আন্তারা খানম। যা শুনছেন তার মাথা এলোমেলো হয়ে গিয়েছে। দৌড়ে গেলেন হেলাল সাহেবের বাড়ির দিকে। সেখানে গিয়ে জানতে পারলেন মেঘালয় এখানে আসেনি। আন্তারা খানমের মুখটা কেমন কঠিন আকার ধারণ করেছে, ভেতরে তোলপাড় চলছে। হেলাল সাহেব শুনলেন মেয়ে ও বাড়িতে নেই, এখানেও আসেনি। তাহলে গিয়েছে কোথায়? অজানা আশঙ্কায় বুক কেঁপে ওঠে তার। আন্তারা খানম আর একটি কথা না বলে বেরিয়ে এলেন সেখান থেকে। হেলাল সাহেব আন্তরা খানমের মুখ দেখেই বুঝেছেন এই অসন্তুষ্টি চাহনির পেছনের কারণ। তার বুকটা আবারও ধুক করে উঠল। মেয়ের ঘর ভেঙে যাবে এইবার। আন্তরা খানম বেরিয়ে এসে রাস্তার একপাশে দাঁড়ালেন। মাগরিবের আজান হচ্ছে আশেপাশের মসজিদে। ইরাজকে কল করলেন, কয়েকবার রিসিভ হলো না, কিন্তু তিনি আবারও চেষ্টা করলেন। এবার ইরাজ কল রিসিভ করে উত্তেজিত স্বরে বলে উঠল, কি সমস্যা আম্মা? এত বড় যখন কল রিসিভ করছি না, মানে বলছো না আমি ব্যস্ত আছি? আন্তরা খানম কঠিন গলায় প্রশ্ন করলেন, কোথায় আছিস তুই? মায়ের কণ্ঠস্বর এমন গম্ভীর শুনে ইরাজ বুঝে যে কিছু একটা হয়েছে। হয়তো বিরক্ত হয়ে বলল, এত শিরোনাম না দিয়ে আসল কথা বলো। ভেগে যাওয়া বউ ঘরে তুলেছিস বাপ বেটা জেনে শুনে। একটু সতর্ক থাকলেও তো পারিস, আবার যেতেই পারে। ইশারাই যথেষ্ট। শীতল স্বরে জিজ্ঞেস করল, মেঘ বাড়িতে নেই?
আন্তরা খানম আর কোনো কথা না বলে কল কেটে দিলেন। তার ভেতরটা এলোমেলো হয়ে আছে। তাকে না জানিয়ে এমন একটা কাজ করে ফেলেছে সকলে, যেখানে রাস্তায় ধরে লোকে কটু কথা শোনাচ্ছে। এর চেয়ে লজ্জাটার কি হতে পারে? আজ হেলাল সাহেবের মুখ দেখে ঘৃণা হয়েছে তার। নিজের মেয়ে মুখ পুড়িয়েছে তার, ইরাজের ঘাড়ে ঠেলে দিলেন কি করে তিনি? আন্তরা খানম বিক্ষিপ্ত পায়ে বাড়ির দিকে অগ্রসর হলেন। এসব ভাবতে ভাবতেই ইরাজ ক্লাবে বসে দলবল নিয়ে আড্ডায় মেতেছিল। এমন একটা খবর শুনে বিরক্তিতে মুখ কুঞ্চিত করে উঠে দাঁড়ালো। পকেট হাতড়ে বাইকের চাবি বের করে চুপচাপ বেরিয়ে এলো ক্লাব থেকে। বাড়িতে এসে ছুটে নিজের রুমে গেল। আলমারি খুলে দেখলো সব ঠিকঠাক, কোনো কাপড় বা টাকা কিছুই সারেনি। টি টেবিলের উপর মেঘালয়ের ফোন পড়ে আছে, অর্থাৎ মেঘালয় খালি হাতেই বেরিয়ে গেছে। সেই দুপুর থেকে এখন সন্ধ্যা পার হয়ে প্রায় অনেকটা সময় কেটে গিয়েছে। মেঘালয় প্রাণহীনের মতো বসে আছে। চারিদিকে ঘটে যাওয়া চলমান পরিবেশের ঘটনা অথবা শব্দ, প্রকৃতির হওয়া কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারেনি আজ। প্রাণহীনের মতো বসে আছে সেই ঘন্টার পর ঘন্টা। পার্কের এক কর্নারে একটি বেঞ্চের ওপর বসে আছে সে। পার্কের বিভিন্ন স্থান আলোকিত হলো। মেঘালয় যেখানে বসে আছে সেখানে দূর থেকে আসা মৃদু টিমটিমিয়ে আলো। চোখ দুটো শান্ত অচঞ্চল মেঘালয়ার। ছটফটে আহ্লাদি চঞ্চল মেঘালয়া জীবনে ঘটে যাওয়া কয়েকদিনের টানাপোড়েনে কেমন স্তব্ধ, শান্ত আর বাস্তবতার জ্ঞানে সমৃদ্ধ হয়ে উঠেছে। যেন এক দিনে সবটা যেন মিলছে না তার হিসেবে। কেমন কোথাও একটা গড়মিল রয়ে যাচ্ছে। তার মাঝে ইরাজের আচরণ সবকিছুর ঊর্ধ্বে। আচমকা কয়েকটি ছেলে এসে পাশেই দাঁড়ালো ওর। সবগুলোর হাতে সিগারেট, কেউ কেউ আবার স্পিড অথবা টাইগার বোতলে চুমুক দিচ্ছে। দেখতে অবশ্য ভালো মানের বকাঠে লাগছে সবগুলোকে। মেঘালয় অত খেয়াল করলো না। ছেলেগুলো মেঘালয়কে ওভাবে একা বসে থাকতে দেখে নিজেদের মধ্যেই কিছু বলে হাসাহাসি করছে। মেঘালয়া এতক্ষণে সম্বিত ফিরে পায়। এ পাশটা একটু নির্জন প্রায়, আর একটা শিশু পার্ক। বাচ্চারা নিশ্চয়ই এই রাত করে এখানে আসবে না। পার্ক প্রায় ফাঁকা। আশেপাশে তাকিয়ে গা শিউরে উঠল মেঘালয়ার। কিছুক্ষণ পরে ছেলেগুলো মাঝে দুটো ছেলে উঠে এলো, মেঘালয়ের সামনে এসে দাঁড়ালো। মেঘালয় মুখ তুলে তাকালো ওদের দিকে। বখাটেদের মুখের দিকে চেয়ে কেমন অদ্ভুত এক ভয় জেঁকে বসলো বুকের মাঝে। নিজেকে আজ দ্বিতীয়বার আবারও এমন অসহায় লাগছে। প্রথমবার ইরাজ এসে দাঁড়িয়েছিল আল্লাহ প্রদত্ত দূতের মতো। আজও কেন জানি নিজের অজান্তেই মেঘালয়া ওই চির অপছন্দের অসভ্য কঠিন রুক্ষ পুরুষকে এদের সম্মুখে নিজের ঢাল হিসেবে আশা করলো। নিজের ভাবনায় নিজেই একবার শিউরে ওঠে মেঘালয়া। যার মুখ দেখবে না বলে বাড়ি থেকে বেরিয়ে এসে এই মুসিবতের সম্মুখীন হয়েছে সে, এই মুসিবত থেকে রক্ষা পেতে তাকেই কেন আশা করছে মেঘালয়া? সন্ধ্যার আকাশে বাঁকা চাঁদের পাশে শুকতারা জ্বলজ্বল করছে। চারিদিকটা বেশ নীরব প্রায়। মেঘালয়া পুরো শরীর ঘামছে, খুব অস্থির লাগছে। সামনে দাঁড়ানো ছেলে দুটো ওকে আপাতমস্তক পরখ করে দেখছে বারবার নির্লজ্জের মতো। ছেলেগুলোর মাঝে একজন বলে উঠল, একা বইসা আছো কেন? কোথাও যাইবা নাকি? মেঘালয় ঘাড় নাড়ালো। ভেতরে ভয় কাজ করলেও বাহ্যিকভাবে নিজেকে যথাসম্ভব দমন করে সামলে রেখেছে। ছেলে দুটো মিটিমিটি হাসছে। পাশে বসে থাকাগুলো নিজেদের মাঝে কি আলাপ আলোচনায় ব্যস্ত। এদিকেই তাকিয়ে মাঝে মধ্যে হেসে উঠছে। ছেলেটি আবারও জিজ্ঞেস করলো, কোথাও গেলে চলো, আমরা নিয়ে যাই, সহি সালামতে পৌঁছাইয়া দিতাম। পেছন থেকে আচমকা হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর ভেসে আসলো। অথচ সে সহি সালামত ফিরতে চায় না। ছেলে দুটোর মাঝে একজন বলে ওঠে, তুই কে রে? যা এখান থেকে, আমাদের মামলা আমরা বুঝে নেব। ইরাজ আত্মসমর্পণের ভঙ্গিতে দুহাত উপরে তুলে মাথা নত করে বলল, সরি ভাইজান, তবে এটা মামলা চলছে। দেখে তো আদালত মনে হচ্ছে না। অতঃপর হাত নিচে নামিয়ে তির্যক দৃষ্টি মিলে তাকালো মেঘালয়ের দিকে। ছেলে দুটো সামনে দাঁড়িয়ে আছে মেঘালয়ের। ইরাজ বেঞ্চের পেছনের দিকটায় দাঁড়ানো। ও চাইলেও ওদের পার করে ইরাজের কাছে আসতে পারবে না। ইরাজ কঠিন স্বরে ধমকে উঠল, উঠে পড়ে এখান থেকে, হয়তো আজীবনের মতো পঙ্গু করে দেব। মেঘালয় অসহায় দৃষ্টিতে তাকায়। ইরাজ এবার এগিয়ে গেল হাসি মুখে। ছেলে দুটোকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে মেঘালয়ের হাতটা চেপে ধরল। মেঘালয় ইরাজকে অবলম্বন করে উঠে দাঁড়ায়। ইরাজ ওকে নিজের পাশে দাঁড় করালো। এসব এতক্ষণে পাশে বসে থাকা পকেটগুলো দেখছিল। এবার উঠে এলো, এসে পকেট থেকে মাঝারি এক ছুরি বের করলো। ইরাজ দেখছে সবটা শান্ত চোখে। এসেই ছুরি নাচিয়ে ইরাজকে উদ্দেশ্য করে বলল, কে রে তুই? মাইয়াটার প্রতি দরদ দেখাচ্ছস যে বড়। ইরাজ হেসে উঠল, হাসি মুখেই বলল, আমার বুকিং আছে রে, যে অ্যাডভান্স দিয়েছে তা উসুল করে ছেড়ে দেব, তখন চান্স নিস না হয়। এখন যা।
এরকম একটা বিশ্রী ইঙ্গিতের কথায় মেঘালয় মুখ বিকৃত করলো। ইরাজ এতক্ষণেও হাতটা ধরেই দাঁড়িয়ে আছে। মনে হলো হাতটা ছাড়া মেরে ছাড়িয়ে নিতে, কিন্তু কিসের এক জড়তায় কেন জানি ছাড়াতে ইচ্ছা করলো না। ইরাজের বলা কথায় পড়ে আসা ছেলেগুলোর মাঝে একজনের কেমন কণ্ঠটা পরিচিত ঠেকলো। সে ফোনে ফ্ল্যাশ অন করে ইরাজের মুখ বরাবর ধরলো। ইরাজ চোখ বুজে মুখ কুচকে বকে ওঠে, শালা মুখ আলো দিচ্ছিস? ইরাজকে দেখে ছেলেটা থমকে গেল, দ্রুত বলে ওঠে, ইরাজ ভাই। ইরাজ শান্ত নজরে তাকালো, খানিকটা এগিয়ে গেল, আচমকা ঠাস করে থাপ্পড় বসালো ছেলেটির গালে। ছিটকে পড়তে নাই ছেলেটি, তবে সামলে নিল নিজেকে। ফিরে যাওয়া নিয়ে বিপত্তি বাঁধালো। মেঘালয় বাড়ি ফিরবে না। ইরাজ মুখ বেঁকিয়ে বলল, তো তখনই বলতে ওদের সাথে যাওয়ার ছিল। আমি আর ওদের ভাগিয়ে দিতাম না। একা বল যাবে কিনা বল, আমি বাড়ি ফিরবো। তোর পেছনে ফালতু সময় নষ্ট করার ইচ্ছে নেই। মেঘালয় অদ্ভুত দৃষ্টিতে তাকালো ইরাজের দিকে, অসন্তুষ্ট চিত্তে বলল, আমি বলেছি যাবো ওদের সাথে। ইরাজ আর কথা বলল না, চুপচাপ ধীর পায়ে হেঁটে এসে মেঘালয়ের পাশে বসলো। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। চারপাশ ঝিঝি পোকার ডাকে রাতের পরিবেশটা আজব রূপে সেজেছে। বেশ কিছুক্ষণ পর ধীর স্থির কম্পমান স্বরে মেঘালয় প্রশ্ন করলো, আপনি ঘৃণা করেন আমায়? দেরি হচ্ছে, যাবি তো চল। আমি বাড়ি না গেলেও আপনি ফিরে যাবেন?